আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তোমরা যারা আমার সাথে যুক্ত আছো আমাকে ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা জানাও। সো আমরা আজকে চলে এসেছি আমাদের ইকোনমিক্স সিকিউ ফ্রি ক্রাশ কোর্সের দ্বিতীয় ক্লাসে। সো আমরা একটু ওয়েট করছি বাকিরা জয়েন করার জন্য। সো আমরা শুরুতে একটু শেয়ার করে দিব, যারা যারা আছো বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন করে দাও। আমরা পড়বো আজকে সেটা হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি ভোক্তা উৎপাদক আচরণ। এই অধ্যায়ের আমরা সিকিউ সলভ করবো ইনশাল্লাহ। ওকে, যারা যারা আছো আমাকে ঠিকমতো শুনতে দেখতে পাচ্ছ না জানা, এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু ক্লাসটা শেয়ার মেনশন করে দাও, ক্লাসটা শেয়ার মেনশন করে দাও যাতে তারাও আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে। ঠিক আছে, শেয়ার করেছি। ওকে, যারা আছো আমাকে ঠিক মতো শুনতে আমি দেখতে পাচ্ছি না যারা, আমাদের সাথে প্রিয়া চৌধুরী আছে, ওকে মেসেজ করেছে, থ্যাংক ইউ। আমাদের সাথে রয়েছে পার্বণ বলছে হ্যালো ভাইয়া কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, একটু অসুস্থ তবে চেষ্টা করছি। তোমাদের যেহেতু শিডিউল দিয়ে দিয়েছে আমার ক্লাস তো নিতেই হবে। সো আমরা যারা যুক্ত আছে সবাই একটু দ্রুত করে সবাই একটু জয়েন করে ফেলো। কুবরা শিফা আছে আমাদের সাথে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রয়েছে জাকির, আসসালামু আলাইকুম ভাইয়া, ওকে থ্যাংক ইউ। আচ্ছা, কুড়িগ্রাম থেকে সে দেখতে পাচ্ছে। প্রিয়া রয়েছে, ভালো আছি আলহামদুলিল্লাহ। সুমাইয়া আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। জাকির বলছে আমাদেরকে জি পাচ্ছি, ওকে। পার্বণ আমাদের সাথে রয়েছে, মেনশন করেছে। আচ্ছা, সাভা আমাদের সাথে রয়েছে, স্যার আপনার ক্লাসগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ সাভা। আমাদের সাথে রয়েছে বৈশাখী বড়ুয়া আছে, নমস্কার জানিয়েছে, ওকে। পার্বণ আছে, হ্যালো ভাইয়া কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। আফরিন রয়েছে আমাদের সাথে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছ? নীরব রয়েছে, সালাম দিয়েছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। শ্রাবণ আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। যারা যারা যুক্ত আছো, কে কোন জায়গা থেকে যুক্ত আছো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? কে কোন জায়গা থেকে যুক্ত আছো, অর্থাৎ কে কোন জেলা থেকে কোন জায়গা থেকে যুক্ত আছে আমাদের একটু শুরুতেই জানাই দাও, ঠিক আছে? আমরা আজকে পড়বো প্রথম পত্রের সেকেন্ড চ্যাপ্টার, অর্থাৎ ভোক্তা উৎপাদকের আচরণ। কথা বেশি বলবো না, কারণ এই চ্যাপ্টার আমাদের বেশ কিছু বিষয় আলোচনা করতে হবে। তোমরা জানো এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইকোনমিক্সে ভোক্তা উৎপাদকের আচরণ, এবং এই অধ্যায় থেকে তোমাদের যদি শর্ট সিলেবাসে পরীক্ষা হয় তাহলে তোমাদের এই অধ্যায় থেকে মিনিমাম 3 থেকে 4টা কোশ্চেন আসার সম্ভাবনা আছে, আর যদি ফুল সিলেবাস হয় তাও তোমার এখান থেকে 2 থেকে 3টা কোশ্চেন আসার সম্ভাবনা আছে, কেমন? সো মাশাআল্লাহ, অনেকজনকে দেখতে পাচ্ছে আমরা। জাকির বলছে আপনার জন্য ইকোনমিক্সে টেস্টে A+ পাইছি। আচ্ছা জাকির, থ্যাংক ইউ। মেঘলা আকাশ আমাদেরকে বলছে আপনার ক্লাসগুলো খুবই সুন্দর ভাইয়া, আমি রংপুর থেকে দেখছি, ওকে। প্রিয়া রয়েছে বাগেরহাট থেকে দেখতে পাচ্ছে, আমাদের সাথে রয়েছে চুয়াডাঙ্গা থেকে দেখতে পাচ্ছে, চুয়াডাঙ্গা থেকে রয়েছে ত্রিসান ইসলাম, এমডি ত্রিসান ইসলাম, ওকে। পার্বণ রয়েছে, ওকে। তারপর মাজহারুল ইসলাম আমাদের সাথে রয়েছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখতে পাচ্ছে। আমাদের সাথে আরও আছে নীরব আছে জামালপুর থেকে, তানভীর আছে ফ্রম সিলেট থেকে, পার্বণ বলছে সুনামগঞ্জ থেকে। আমাদের সাথে রয়েছে PS ডেভিন আমাদের সাথে আছে, হবিগঞ্জ থেকে দেখতে পাচ্ছে। আমাদের সাথে রয়েছে মুস্তাকিন বলছে চট্টগ্রাম থেকে দেখতে পাচ্ছি। শ্রাবণ বলছে টাঙ্গাইল থেকে দেখতে পাচ্ছে। সুমন আমাদেরকে হ্যালো বলেছে, হ্যালো ভাইয়া। ইদু আমাদের সাথে রয়েছে, নমস্কার ভাইয়া, নমস্কার। আমাদের সাথে জাকির আছে আমাদের সাথে কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট থেকে সে দেখতে পাচ্ছে। সুরাইয়া আমাদের সাথে রয়েছে চট্টগ্রাম থেকে দেখতে পাচ্ছে। সুমন বলছে আমাদেরকে দিনাজপুর থেকে। আমাদেরকে মারুফ বলছে ফ্রম ঢাকা। আমাদেরকে অনন্ত আমাদেরকে জানাইছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তারেক রয়েছে আমাদের সাথে, ভাইয়া আমি ঠাকুরগাঁও থেকে দিতে পাচ্ছি, ওকে। সজীব আমাদের সাথে রয়েছে, অনেকজনকে মেসেজ করেছে, থ্যাংক ইউ। যারা যারা আমার সাথে যুক্ত হচ্ছে জাস্ট একবার একটু সবাই
এই ক্লাসটা একটু শেয়ার করে দাও। আফরিন রয়েছে সিলেট থেকে, এই ক্লাসটা একটু শেয়ার করে দাও এবং শেয়ার করে সবাই একটু কমেন্ট বক্সে শেয়ার ডান লিখো। শেয়ার না করে আবার ডান লিখিও না, শেয়ার করে ডান লিখো, কেমন? আজকে আমরা দ্বিতীয় অধ্যায় যেটা আছে এটা আমরা আলোচনা করব। তহিদ রয়েছে স্যার চিটাঙ্গা চকবাজার থেকে, আচ্ছা চিটাঙ্গা চকবাজার থেকে। তাবাসুম আমাদের সাথে রয়েছে, তাবাসুম বলছে স্যার আমি নেত্রকোনা থেকে। আমাদের সাথে রয়েছে জাকির মেনশন করেছে, অনন্ত আমাদের সাথে রয়েছে রংপুর থেকে, সুরাইয়া বলছে বগুড়া থেকে, হুসাইন মোহাম্মদ কাবির আছে সালাম দিয়েছে, ওয়েলকাম সালাম। সাবা আমাদের সাথে রয়েছে, সাবা বলছে ভাইয়া আইসিডি থার্ড অধ্যায়ে যদি দিতেন। আচ্ছা ঠিক আছে, আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা যারা যুক্ত আছো সবাই একটু শেয়ার করে কমেন্ট বক্সে শেয়ার ডান লিখবা, সবাই একটু কমেন্ট শেয়ার করে শেয়ার ডান লিখবা। ত্রিস্তান আমাদেরকে বলছে থেকে দেখছি, চুয়াডাঙ্গা থেকে দেখতে, ওকে। পারভিন আমাদের সাথে রয়েছে, পারভিন বলছে আমি হবিগঞ্জ থেকে দেখতে পাচ্ছি। জানাতুল মাওয়া আমাদের সাথে রয়েছে বগুড়া থেকে, আমাদের সাথে ঢাকা থেকে লামিয়া আছে, সুনামগঞ্জ থেকে কাবির আছে, সুমন আছে দিনাজপুর থেকে। আচ্ছা পড়েছি মনে হয় এগুলো, তাই না? আচ্ছা অনেকগুলো মাশাআল্লাহ, অনেক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত আছে। যারা যারা যুক্ত আছো সবাই একটু শেয়ার করে শেয়ার ডান লিখবো কমেন্ট বক্সে। আমাদের সাথে সুমন বলছে শেয়ার ডান, থ্যাংক ইউ ভাই। আমি সিলেট থেকে বলছে, আমাদের সাথে রয়েছে তালুকদার, দীপ তালুকদার। আচ্ছা দীপ তালুকদার বলেছে আমাদেরকে সিলেট থেকে। আমাদের সাথে রয়েছে রুদ্র বলছে আদাব ভাইয়া আদাব। আমার সাথে মুশফিকা খাতুন আমাদের সাথে রয়েছে, মাগুরা থেকে দেখতে পাচ্ছে, মাশাআল্লাহ। তারেক রয়েছে শেয়ার ডান বলছে, পারভিন ড্রিম এ প্লাস, ওকে। যারা যারা আছো সবাই 26 25 যারা আছো সবাই একটু শেয়ার করে শেয়ার ডান লিখবা। জামালপুর থেকে সজীব আছে, আমাদের সাথে ইশরাক আছে, নোয়াখালী থেকে দেখতে পাচ্ছে। পারভিন বলছে ওকে। সবাই একটু দ্রুত করে ক্লাসটা শেয়ার করে শেয়ার ডান লিখবা কমেন্ট বক্সে। শিমু রয়েছে আইসিডি পঞ্চম অধ্যায় দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমরা অবশ্যই চেষ্টা করব। আফরিন বলছে শেয়ার ডান, থ্যাংক ইউ। সবাই একবার একটু শেয়ার করে শেয়ার ডান লিখো। আমরা আস্তে আস্তে আমাদের সিকিউর দিকে আগাচ্ছি। কোন সিকিউরগুলো তোমাদের জন্য দ্বিতীয় অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আমরা সলভ করব। ওই রিলেটেড কোয়েশ্চেনগুলো আলোচনা করব, যে কোন ধরনের কোয়েশ্চেন আসলে হইতে পারে, কেমনে ঘুরাই দাঁড়াই প্রশ্ন আসতে পারে, সেগুলো আমরা দেখব। ঠিক আছে, সবাই রেডি? সবাই একটু শেয়ার ডান লিখবা, শেয়ার ডান লিখে দেন। শেয়ার ডান লিখলে কমেন্ট বক্সে দেন, আমি শুরু করে দিচ্ছি এখনই। আচ্ছা সাদিকুল ইসলাম আছে, স্যার আপনার ক্লাস থেকে অনেক কিছু শিখেছি, থ্যাংক ইউ। শওকত দাস আছে অ্যাডমিশন ক্লাস, অ্যাডমিশন না, এটা হচ্ছে আমাদের এইচএসসির ক্লাস, ওকে। হাসান আমাদেরকে বলছে আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম সালাম। রেশমি আমাদের সাথে রয়েছে, শেয়ার ডান, থ্যাংক ইউ। হুমায়রা আমাদের সাথে রয়েছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা তোমাদের, সবাই কেমন আছো? মাজহারুল ইসলাম বলেছে ভাইয়া 26-এ নতুন ব্যাচ কি শুরু হয়েছে? 26-এর আমাদের অ্যাডভান্স ব্যাচ চলতেছে, আর হচ্ছে ইকোনমিক্সের জন্য ইকোনমিক্স জিরো হিরো ব্যাচ আছে। ভাইয়া আপনার একটা স্যার আপনি একটা মহানায়ক, আচ্ছা তাই নাকি? আচ্ছা সবাই চলে এসেছে, আমরা কি শেয়ার করেছি সবাই? ফেনী থেকে আমাদের সাথে রয়েছে নিহাদ বলছে ফেনী থেকে। হুমায়রা হিমু বলছে ভাইয়া রমজান মাসে কি এই সময় করে ক্লাস হবে নাকি সময় চেঞ্জ হবে? অবশ্যই সময় চেঞ্জ হবে, আমাদের এই ক্লাসগুলো তো রোজার আগে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সো চলো আমরা শুরু করে দিচ্ছি আমাদের আমরা প্রথম হচ্ছে কি আলোচনা করব? আমরা প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে সেটা হচ্ছে এই চ্যাপ্টারের প্রথম সিকিউ আমরা দেখি সবাই। এটা ঢাকা বোর্ড 2023 এসেছে। আমরা দেখতে পাচ্ছি একটু উদ্দীপক দেওয়া আছে, তাই না? সো এই উদ্দীপক থেকে দেওয়া আছে কি সমীকরণ, মানে চাহিদা সমীকরণ কিউডি সমান 45 - 5p বলছে, যেখানে ডি সমান মানে কিউডি সমান হচ্ছে চাহিদা, পি মানে হচ্ছে দাম দেওয়া আছে। প্রথম বলছে 1 নম্বর প্রশ্ন বলছে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা কাকে বলে? তোমরা কি জানো যে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্র কি? যেটাকে আমরা বলি ইসি, মানে ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। যেখানে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে ডেল্টা কিউ এক্স ডিভাইডেড বাই ডেল্টা পি ওয়াই ইন্টু পি ওয়াই ডিভাইডেড বাই কিউ এক্স। অর্থাৎ আমরা বলতে পারি যে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা, এই যে আড়াআড়ি স্থিতিস্থাপকতা হয়ে থাকে কখন? যখন একটি দ্রব্যের দামের সাথে অপর দ্রব্যের চাহিদা বোঝানো হয়। এক্স দ্রব্যের দাম ওয়াই দ্রব্যের দামের সাথে এক্স দ্রব্যের চাহিদার এখানে আমরা সম্পর্কটা দেখি। তো আমরা এটাকে সংজ্ঞায়িত করলে এভাবে করি আমরা, যে সম্পর্কযুক্ত দ্রব্যের ক্ষেত্রে কেমন, সাধারণত পরিপূরক দ্রব্য পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে আমরা আড়াআড়ি স্থিতিস্থাপকতা বের করি। সেজন্য বলা হয় যে সম্পর্কযুক্ত দ্রব্যের ক্ষেত্রে একটি দ্রব্যের দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে অপর দ্রব্যের চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয়,
এই দুটার অনুপাত, ঠিক আছে, এই দুটোর অনুপাতকে আমরা বলে থাকি যে চাহিদার আর স্থিতিস্থাপকতা। তাহলে সবাই আমরা একটু মুখস্থ করে ফেলি, সবাই দ্রুত করো তো। কি বলবো আমরা? একটি দ্রব্যের দামের আপেক্ষিক সম্পর্কযুক্ত দ্রব্যের ক্ষেত্রে একটি দ্রব্যের দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে অপর দ্রব্যের চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয়, হ্যাঁ ঠিক আছে, এই দুটার অনুপাতকে বা এর অনুপাতকে আমরা চাহিদার আর স্থিতিস্থাপকতা বলি। ক্লিয়ার? চলে আসে 2 নম্বরে। 2 নম্বর বলছে চাহিদা কি শুধু দামের উপর নির্ভরশীল? তোমরা আমাকে আনসার করো যে চাহিদা কি শুধু দামের উপর নির্ভরশীল কিনা। দ্রুত করবা কমেন্ট বক্সে সবাই। উম্মে আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রয়েছে রেশমা রয়েছে, মেনশন করেছে, থ্যাংক ইউ। মাজহারুল ইসলাম রয়েছে, মেনশন করেছে, অনেক অনেক ধন্যবাদ যারা যারা মেনশন করছো। রিজবা আমাদের সাথে রয়েছে, রিজবা বলছে গাজীপুর থেকে এসে দিতে পারছে, শেয়ার অনেক আগে করেছি। পার্বণ বলছে থ্যাংক ইউ যারা যারা শেয়ার করেছো। যারা যারা শেয়ার করে না অবশ্যই শেয়ার করে দিও, ঠিক আছে। আমাকে তোমরা আনসার করো, আনসার করতে হবে এখানে যে চাহিদা কি শুধু দামের উপর নির্ভরশীল? আনসার করো সবাই। চাহিদা কি শুধু দামের উপর নির্ভরশীল? এটা আনসার করতে হবে। চাহিদা কি শুধু দামের উপর নির্ভরশীল? দেখে আনসার করো তো। চাহিদা কি শুধু দামের উপর নির্ভরশীল? আনসার করো সবাই। চাহিদা কি শুধু দামের উপর নির্ভরশীল? কি হবে? চাহিদা কি শুধু দামের উপর নির্ভরশীল? ডেভিড আমাদেরকে বলছে না না না। আচ্ছা সবাই বলতেছে না না। ওকে, আনসার হচ্ছে হ্যাঁ, চাহিদা শুধু দামের উপর নির্ভরশীল নয়, চাহিদা কিন্তু আরো বিষয়ের উপর নির্ভরশীল হইতে পারে। আমরা সাধারণত চাহিদা বিধি অনুযায়ী দামের উপর আমরা দেখি, তবে চাহিদা কিন্তু শুধু দামের উপর ডিপেন্ড করে না। আমি যদি বলি কিউডি এক্স, এক্স দ্রব্যের চাহিদা কি কি বিষয়ের উপর নির্ভর করে, তাহলে বলা হয় এরকম যে চাহিদার পরিমাণ, এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ প্রথমত সেই দ্রব্যের দামের উপর ডিপেন্ড করে, যেটাকে আমরা বলি আলোচ্য দ্রব্যের দামের উপর, আলোচ্য দ্রব্যের চাহিদা ডিপেন্ড করে থাকে। ওকে ফাইন, দামের উপর চাহিদা ডিপেন্ড করে। এছাড়াও রয়েছে কিসের উপর? সম্পর্কিত দামের উপর ডিপেন্ড করে থাকে, ভোক্তার আয়ের উপর, রুচির উপর, অভ্যাসের উপর, কেমন, সময়ের উপর, ক্রেতার সংখ্যার উপর, গভর্নমেন্টের ভূমিকার উপর, অ্যাডভার্টাইজমেন্টের উপর, এইসব বিষয়ের উপর কিন্তু চাহিদা ডিপেন্ড করে থাকে। তার মানে চাহিদা শুধু দামের উপর ডিপেন্ড করে না। তাহলে ওই পয়েন্টগুলো বলে দিবা কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে। সম্পর্কিত দাম, ভোক্তার আয়ের উপর, রুচির উপর, অভ্যাসের উপর, সময়ের উপর, ক্রেতার সংখ্যার উপর, গভর্নমেন্টের ভূমিকার উপর, অ্যাডভার্টাইজমেন্টের উপর, সেই সব বিষয়ের উপরও চাহিদা ডিপেন্ড করতে পারে। তো এটা আমরা লিখলাম 2 নম্বরে। 3 নম্বর বলবো যে উদ্দীপকের চাহিদা সমীকরণের ভিত্তিতে চাহিদা রেখা অঙ্কন করো। অর্থাৎ এখানে যে সমীকরণ দিছে এই সমীকরণ থেকে রেখা আঁকতে বলছে। আসলে চাহিদা সমীকরণ বলুক বা যোগান সমীকরণ বলুক, বা আমরা যদি নবম অধ্যায় বলি, অর্থাৎ প্রথমত নবম অধ্যায়, সেখানে রয়েছে ভোগ সমীকরণ। যে কোনো সমীকরণ না বলুক না কেন, প্রত্যেকটা সমীকরণ থেকে চিত্র আঁকার ক্ষেত্রে প্রসেস হচ্ছে একটাই, একইভাবে আমাদের করতে হয়। ঠিক আছে, চলো আমরা করে ফেলি তাহলে। প্রথমটা আমরা করতেছি, চলো আমি এটা মুছে দিচ্ছি, আমরা এটা করে ফেলি, চলো। ওকে, আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমরা এটা এই চাহিদা আমাদের এখানে এভাবে লিখবো। 3 নম্বরে আমরা লিখবো দেওয়া আছে, লিখবো দেওয়া আছে। কি দেওয়া আছে বলো তো? যে দেওয়া আছে কিউডি, কিউডি সমান 45 মাইনাস 5p। এটা আমাদের চাহিদা সমীকরণে আমাদের এটা দেওয়া আছে, চাহিদা সমীকরণটা যে কিউডি সমান 45 মাইনাস 5p এটা দেওয়া আছে। তো আমরা লিখবো, যখনই তুমি দেখবে যে একটা সমীকরণ থেকে চিত্র আঁকতে হবে, তখন তুমি দেখবে এই সমীকরণের মধ্যে কোনটা স্বাধীন চলক কোনটা অধীন চলক। চলক তো চিনো না, যেগুলো মান চেঞ্জ হয়, যেমন ধরো এখানে পি এর মান এবং কিউডি মান চেঞ্জ হবে। তো এখানে এই দুটোর মধ্যে বলো তো কোনটা স্বাধীন চলক, একটু আমাকে বলতে হবে। কিউডি এবং পি এই দুটোর মধ্যে কোনটা স্বাধীন চলক? কেমন করো সবাই, এই দুটোর মধ্যে কোনটা স্বাধীন চলক বলো। এই দুটোর মধ্যে কোনটা স্বাধীন চলক? পি এবং কিউডি এই দুটোর মধ্যে কোনটা স্বাধীন চলক আনসার করতে হবে। পি এবং কিউডি এই দুটোর মধ্যে কোনটা স্বাধীন চলক সেটা আনসার করতে হবে। স্বাধীন চলক বলেছি। মিরাজ বলছে কিউডি স্বাধীন চলক, তা বলছে আমাদেরকে প্রমা বলছে কিউডি স্বাধীন চলক। না বাবা, ভুল করতেছো তোমরা। দেখো, পি হচ্ছে স্বাধীন আর কিউডি হচ্ছে অধীন চলক, কারণ এই পি এর মানের উপর কিউডি মান ডিপেন্ড করে। যেমন পি এর মান 1 হলে কিউডি মান হবে একটা, পি এর মান 2 হলে কিউডি মান কিন্তু আরেকটা বের হবে। সো এই পিটা হচ্ছে স্বাধীন, কিউডি হবে অধীন। তো যখনই তোমাকে একটা চিত্র আঁকতে হবে একটা সমীকরণ থেকে, তখন তুমি দেখবে স্বাধীন চলক কোনটা অধীন চলক কোনটা, দেন তুমি ওই স্বাধীন চলকের মানের জন্য অধীন চলকের মানগুলো বের করবে। যেমন আমরা এখানে বলতে পারি যে পি এর বিভিন্ন দেওয়া আছে লিখে, তারপর লিখবা পি এর বিভিন্ন, হ্যাঁ পি এর বিভিন্ন মানের জন্য, মানের জন্য পি এর বিভিন্ন মানের জন্য কিউডি এর মান নির্ণয় করি। বুঝছো, আমরা কিউডি এর মান নির্ণয় করব। কেমন করব? যেমন আমরা এখানে পি সমান লিখতে পারি যে পি সমান মনে করে লিখলাম 1 হলে 2 হলে। এখন
পি এর মানটা আসলে কত লিখবা সেটা ডিপেন্ড করতেছে এখানে কত আছে এবং গুণাকারে কত আছে সেটার উপর ডিপেন্ড করে অনেক সময়। যেমন আমি যদি বলি পি এর মান 1 বসাই তাহলে 1 × 5 গুণ করলে 45 থেকে 5 বিয়োগ করতে হবে প্রথমবার। যদি 2 বসাই তাহলে 5 × 10 হবে, 45 থেকে 10 বিয়োগ করলে আনসার হবে 35। 3 হলে 15 হবে, এটা 15 হবে, গুণ এটা থেকে 15 বিয়োগ করলে আনসার হবে 45 থেকে 15 বিয়োগ করলে আনসার হবে 30। আমি যদি 2 করে ধরি তাহলে প্রথম ধরলাম 2, পি এর মান 2, তারপর 4, তারপর 6, তাহলে কেমন হয় দেখি তো। 2 করলে 2 গুণ, এটা 2 গুণ 5 গুণ 10 হবে, 45 থেকে 10 বিয়োগ করলে হবে 35। তারপর যদি আমি 4 ধরি তাহলে হবে 4 × 5 = 20, 45 থেকে যদি 20 বিয়োগ করে তাহলে হয় 15। আর যদি আমরা 6 ধরি তাহলে 5 × 6 = 30, 45 থেকে যদি 30 বিয়োগ করে তাহলে হবে 15। ভুল বলছি নাকি? ও আচ্ছা, 4 হলে 4 × 5 = 20, 45 থেকে 20 বিয়োগ করলে 25 হয়। হ্যাঁ 25 হয়। তারপর হচ্ছে 6 ধরলে 6 ধরলে 5 × 6 = 30, 45 থেকে 30 বিয়োগ করলে আনসার হবে 15। তো ওইটাই বেটার। তাহলে আমরা এখানে পি সমান 1 হলে 2 হলে 1 2 3 না ধরে পি সমান 2 হলে ধরতেছি। পি সমান 2 হলে তাহলে কেন আমি 2, পি সমান 2, পি সমান হচ্ছে 4, কেমন, পি সমান 4। এরপর আমরা লিখতে পারি পি সমান 6 হলে। এখানে আমি 1 2 3 না ধরে 2 4 6 কেন ধরতেছি জানো? কারণ সবগুলো যেন একটা ডিফারেন্স ভালো হয়, একদম চিত্র রাখতে যেন সুন্দর হয়, সুবিধা হয়। মানে এই সংখ্যাটা এবং এই সংখ্যা গুণাকারে কি আছে সেটার উপর ডিপেন্ড করে তুমি মানগুলো ধরবা। যেমন আমি যদি এখানে 2 2 করে ধরি তাহলে দেখো 2 4 6 ধরলে প্রথমত এখানে পি সমান 2 হলে কিউডি যদি বের করি তাহলে কিউডি সমান আমরা বলতে পারি যে 45 মাইনাস 5 × 2, তার মানে আনসার হচ্ছে 45 থেকে 45 মাইনাস এরকমগুলো হবে 10, তাহলে আনসার দ্বারাই এটা থেকে বের করলে হবে 35। ওকে ফাইন। এরপরটা যদি বলি পি সমান যদি 4 হয় তাহলে হবে কিউডি সমান 45 মাইনাস 5 × 3, 5 × 3 যদি 5 × 3 গুণ করে দাও তাহলে 3 5 হয় 15, তার মানে 45 মাইনাস 15, 3 5 15, তাহলে আনসার হয় হচ্ছে কত? এইটা থেকে এটা 15 বের করলে আনসার হবে 25। ওকে, না না না, আনসার কত হবে? এটা 30 হবে, 30, সরি ভুল বলতেছি আমি। 3 5 15, হ্যাঁ 5 × 10, 3 5 15, হ্যাঁ 15 বের করলে এটা হবে 30, তাহলে এটা আমরা লিখবো 30। ওহ সরি, ইস সব চলে গেছে, কি হবে? আচ্ছা আমি আবার একটু লিখে দিচ্ছি, সবাই একটু লেখো। তার আমরা লিখছি, আমি দেওয়া আছে থেকে শুরু করি। দেওয়া আছে আমরা লিখতে পারি, এটা হচ্ছে আমাদের 3 নাম্বারটা, কিউডি সমান 45 মাইনাস 5p। এরপর আমরা লিখে দিচ্ছি পি এর বিভিন্ন মানের জন্য কিউডি এর মান নির্ণয় করে। তো এখানে কিভাবে থাকবে, যেমন পি সমান যদি 2 হলে, আমরা লিখছি কিউডি সমান 45 মাইনাস 5 × 2, এই যে 5 এর জায়গায় আমরা পি এর জায়গায় আমরা কি বসাবো? 2 বসাবো, তাহলে আনসার হয় 45 মাইনাস এটা হবে 10, তো 45 থেকে 10 বের করলে আনসার হবে 35। ওকে, আবার আমরা লিখতে পারি পি সমান 4 হলে, তাহলে লিখতে পারি কিউডি সমান, আমি 3 লিখে ফেলছিলাম না এখানে, 45 মাইনাস 5 × এখানে 4 লিখবো, 3 না 4 লিখবো, 4। দেখো তাহলে এটা হয় 4 5 20, তাহলে 45 মাইনাস এই 45 মাইনাস 4 5 20 হবে, এটা এই জায়গায় ভুল করছিলাম। তাহলে 45 থেকে তুমি যদি 20 বিয়োগ করো তাহলে আনসার হবে কত? আনসার হবে 25, এটা হবে 25। এই যে এখন ঠিক আছে। আবার আমরা লিখতে পারি পি সমান যদি 6 হলে, তাহলে কিউডি সমান কত হবে? যে 45 মাইনাস 5 × 6 লিখলাম, তাহলে আনসার কি দাঁড়াবে? 45 মাইনাস 5 6 30, তাহলে এখান থেকে 30 বিয়োগ দাও, তাহলে আনসার হবে কিন্তু 15। ওকে ফাইন। এভাবে করে আমরা সবসময় কি করব, যে আগে স্বাধীন চলকের বিভিন্ন মানের জন্য অধীন চলকের মানগুলো বের করার একটা সূচি করব, ওই সূচি করে দেন সেখান থেকে চিত্র আঁকবো। ঠিক আছে, চলো আমরা সূচি করি। আমি উপরে করে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি, কেমন? এখান থেকে আমরা করতেছি সূচি। আমরা কি লিখবো, যে সূচি হচ্ছে এটা, চাহিদার সূচি হবে এরকম, যে দামের পরিমাণ এবং চাহিদা থাকবে, এখানে দাম চাহিদার পরিমাণ থাকবে, যেটাকে আমরা বলি দাম বা প্রাইস। তো এখানে লিখলাম চাহিদা, যেটাকে আমরা কিউডি বলছি। তো দেখো দাম যদি হয় 2 টাকা, দাম যদি হয় 2, তারপর হচ্ছে 4, তারপর 6, চাহিদা পরিমাণ কেমন হবে? চাহিদা হচ্ছে 35 25 15, 35 25
এবং হচ্ছে কত হয় 15 হয়। অর্থাৎ এখানে দাম বৃদ্ধি পাচ্ছে, চাহিদা কি পাচ্ছে হ্রাস পাচ্ছে। এই যে সূচি হয়ে গেছে, এখন আমরা সূচি থেকে কি আঁকবো, চিত্র আঁকবো ইজিলি। হ্যাঁ ঠিক আছে, চলো আমরা সূচি থেকে চিত্র আঁকি। এটা মুছে দিচ্ছি। আমরা এখন সূচিতে কি করবো, চিত্র অঙ্কন করবো। ঠিক আছে, চলো আমরা করি। সূচিতে আমরা চিত্র অঙ্কন করবো, এখানেই করবো। দেখো কেমন করতেছি আমরা এখানে দুটো অক্ষর নিচ্ছি, চিত্র তোমরা আঁকতে পারো তাই না। দাম হচ্ছে লম্বকে থাকবে, মানে প্রাইস, আমরা ধরলাম দাম, যেটাকে আমরা প্রাইস বলি, এবং হচ্ছে চাহিদার পরিমাণ, এখানে আমরা চাহিদা ধরলাম, চাহিদা হয় ভূমি অক্ষে, দাম থাকে লম্ব অক্ষে। ঠিক আছে, তো স্বাধীন চলক সাধারণত বেষ্টিকর্তার দিকে হাতে, স্বাধীন চলক উপরের দিকে থাকে, অধীন চলক ভূমি অক্ষে থাকে। কেমন, তো দাম এখানে 2 4 6, আমরা 2 করে ধরি, 2 4 6 ধরলাম, 2 4 6। আর চাহিদা পরিমাণ এখানে 35 25 15 আসছে, তাহলে আমরা এখানে 15 15 ধরতে পারি, অথবা 10 করে ধরি। সো 10 20 30 40। ঠিক আছে, এতটুকু ধরলাম, তাহলে হবে 10 20 30 40 ধরলাম। কেমন, বিন্দুগুলো বের করি, খুবই সহজ। প্রথমে আছে 2 এর সাথে 35। দেখো আমরা 2 এর সাথে 35 করব। ঠিক আছে, তো এই 2 এর সাথে হবে, এই 2 এর সাথে হবে 35, এই 2 এর সাথে হবে 35। 35 কোথায় আছে, দেখো 2 এখানে, 30 এখানে, 35 কোথায়, 35 হবে এই দুটার, 45 এবং 30 এ কি সরি ভুল বলছি, আর একটু কম হবে, বেশি চলে গেছে, আর একটু কমাই দিচ্ছি আমরা। দেখো কেমন করবা, সেটা হচ্ছে এখানে আমাদের 30 যদি এটা হয়, 35 40 45 এটা হয়, তার মানে 35 হবে এই জায়গায়। ঠিক আছে, এটা হচ্ছে 35-এর বিন্দু হবে, তো আমরা এখানে দিচ্ছি বিন্দুটা। প্রথম বিন্দু এখানে হবে। 2 নম্বর হচ্ছে 4 এর সাথে হবে 25, এদিকে 4 এর সাথে হবে 25, 25 মানে হচ্ছে এটা 20 এটা 30, তার মানে 25 মানে হচ্ছে তার দুইটা মাঝামাঝি। এই যে আমি বারবার ভুল করতেছি, দাঁড়াও আমি ভুল করতেছি, তো এখানে বলবো না তোমরা, এটা তো 45 হবে, এটা তো 40 হবে, মাথায় কাজ করতেছে না। দেখো এটা হবে 40, এই জায়গা হবে 40, তাহলে এই দুটো মাঝামাঝি হবে, ঠিকই ছিল আগেরটা। আমরা এই দুটো মাঝামাঝিতে হচ্ছে করব প্রথমটা, মানে 35 আর কি, 35 40 তো সেজন্য। আচ্ছা, এরপর 1 এর সাথে 35 করলাম, 2 এর সাথে 35, 4 এর সাথে হচ্ছে 25, এই 4 এর সাথে হবে 25, 25 মানে এটা 20 এটা 30, তার মানে 25 মানে দুটো মাঝামাঝি হবে, এখানের সাথে এটা 25, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু। তারপর 6 এর সাথে হবে 15, এই 6 এর সাথে হবে 15, 15 কোথায়, এটা 10 এটা 20, এই দুটো মাঝামাঝি হচ্ছে 15, তার মানে 6 এর সাথে 15, এটা হচ্ছে আমাদের তৃতীয় বিন্দু। এই তৃতীয় বিন্দু যোগ করলে আমাদের ডি প্রাইম, যদি একটু বাঁকা হচ্ছে তোমরা স্কেল দিয়ে করলে ঠিক হবে। সো ডি প্রাইম এটা হচ্ছে আমাদের ডিমান্ড রেখা বা চাহিদা রেখা। এটা শুধু লিখলে হবে না, এটা করলে হবে না, শুধু এটাকে আমাকে একটু ব্যাখ্যা করতে হবে। পি হচ্ছে স্বাধীন, কিউডি হচ্ছে অধীন। আচ্ছা ওকে, তো তোমাদের জন্য একটু বলবো, যারা 25-এর আছো, সেটা হচ্ছে আমাদের কিন্তু 25-এর যাদের ফুল ক্লাস প্রয়োজন, মানে আমাদের একদম রিভিশন প্রয়োজন, যারা 25 আসো আমাদের জন্য, তোমাদের জন্য কিন্তু র্যাপিড ব্যাচ শুরু হয়েছে, তোমরা জানো অলরেডি র্যাপিড ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছে কয়েকদিন আগেই। সো যারা ভর্তি হয় না 25-এ, তোমরা ভর্তি যেতে পারো। আর 26-এর যারা আছে তারা কিন্তু অ্যাডভান্স ব্যাচ চলমান আছে, ঠিক আছে, অল সাবজেক্টে সেই ব্যাচে ভর্তি হতে পারো। কমেন্টটা মারামারি করতেছে। আচ্ছা চলে আসি আমরা এরপরে 4 নম্বর কি বলছে দেখো, বলছে উদ্দীপকের আলোকে চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয় করো এবং দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো। এখানে তোমাকে চাহিদার স্থিতিস্থাপকতা বের করতে বলছে। তো চাহিদা স্থিতিস্থাপকতা বলতে এখানে আসলে দাম আর চাহিদা আছে, তো সো চাহিদা দাম স্থিতিস্থাপকতা বলতেছে আর কি তোমাকে করতে। এটা ব্যাখ্যা কেমন করবে সেটা একটু বলে দিই, তারপর এটা বলতেছি 4 নাম্বারটা। ব্যাখ্যা হচ্ছে জাস্ট এখানে তুমি কেমন আসছে সেটা বলবা। চিত্রে ভূমি অক্ষে চাহিদা পরিমাণ, ভূমি অক্ষে কি চাহিদার পরিমাণ, লম্বকে দাম ধরে ডি প্রাইম চাহিদা রেখা অনুমান করা হলো। যেখানে আমরা দেখতে পাই দাম যখন হচ্ছে 2 টাকা, চাহিদা তখন হচ্ছে 35, দাম যখন বেড়ে 4 হয়েছে, চাহিদা বেড়ে কত 25, দাম 6 হলে চাহিদা হয় 15, এবং সেই প্রাপ্তবিন্দুগুলো যদি আমরা যোগ করি তাহলে ডি প্রাইম চাহিদা রেখা পাই। যে রেখাটা বাম থেকে ডানে কি হয়ে থাকে, নিম্নগামী হয়ে থাকে, এতটুকু বলবা। 4 নম্বর যেটা হবে সেটা হচ্ছে উদ্দীপকের আলোকে চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয় করে দ্রব্যের প্রকৃতি ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে তোমাকে চাহিদার স্থিতিস্থাপকতা বের করতে বলছে এবং দ্রব্যের প্রকৃতি ব্যাখ্যা করতে বলছে। সো তুমি চাহিদার স্থিতিস্থাপকতা বের করার জন্য তোমাকে কি করতে হবে, যে দামে, যেমন এখানে 2 টাকা দামে
চাহিদা পরিমাণ 4 টাকা দামের চাহিদা পরিমাণ। তো তুমি চাইলে এই প্রথম দুইটা কলাম ইউজ করে তুমি চাইলে করে ফেলতে পারো, কেমন? অথবা তুমি যদি চাও 4 টাকা বা 6 টাকা তাও করতে পারো। তবে আমি একটু বলি, সেটা হচ্ছে এখানে এক একজনের আনসার এক এক রকম হবে। তুমি এখানে কি মান ধরতেছো সেই মানের উপর ডিপেন্ড করে চাহিদা যেহেতু ভিন্ন ভিন্ন হবে। তো আমাদের স্থিতিস্থতার মান কিন্তু ভিন্ন ভিন্ন হয়, যে মানের উপর ভিত্তি করে, এই মানগুলোর উপর ভিত্তি করে। মানে এখানে এই মানগুলো কত দূরত্ব সেটার উপর ভিত্তি করে আমাদের স্থিতিস্থতার মানও কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে, ঠিক আছে? সেজন্য আমরা যদি এখন এখানে স্থিতিটা বের করি তাহলে কেমন হবে চলো আমরা দেখি। আমরা মনে করি 4 নাম্বার করবো, 2 টাকায় 35, 4 টাকায় 25, সেটা নিয়ে আমরা করি। তা আমরা 4 নাম্বারটা আগাচ্ছি, চলো 4 নাম্বারটা আমরা করতেছি। তো 4 নাম্বারের মধ্যে আমরা লিখবো যে গ হতে আমরা লিখে দিই, গ হতে যে আমরা এটা এইভাবে করে সূচিটা করে ফেলি আমাদের জন্য সুবিধার জন্য। দাম যখন ছিল, কোনো একটা দ্রব্যের দাম ছিল, আমি শর্টকাটে লিখতেছি দাম এবং চাহিদার পরিমাণ। দেখো দাম ছিল প্রথমে 2, তখন চাহিদার পরিমাণ ছিল 35। দাম যখন 4 হয়েছে চাহিদার পরিমাণ কমে হয়েছে 25, কেমন? এটাই তো ছিল নাকি? হ্যাঁ। তো আমাদের বলছে এখান থেকে উদ্দীপকের আলোকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা মানে চাহিদা স্থিতি নির্ণয় করো। চাহিদা স্থিতি মানে কি? চাহিদার দাম। তো আমরা এখানে লিখবো আমরা জানি চাহিদার দাম, যেটাকে আমি শর্টকাটে লিখতেছি, চাহিদার দাম মানে হচ্ছে ইপি বলা হয়। ইপি মানে হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলা হয়, মানে চাহিদা দাম স্থিতিস্থাপকতা। সেটার সূত্র কি? যে ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা পি ইন্টু, হ্যাঁ আমরা কি লিখবো? ডেল্টা কিউ ডিভাইড বাই ডেল্টা পি ইন্টু পি ডিভাইড বাই কিউ আমরা লিখবো। তো এখানে আমরা মানগুলো বসাবো, এখানে আমরা মানগুলো একটু বসাই দিই। মান কি? প্রথম হচ্ছে ডেল্টা কিউর মান, তারপর হচ্ছে ডেল্টা পি এর মান, তারপর হচ্ছে পি এর মান অ্যান্ড কিউ এর মান। প্রথমে এই দুটো বসাই। পি মানে প্রাথমিক দাম, প্রাথমিক দাম কত আসছে? 2 বসে দাও। সবাই মনোযোগ দাও ক্লাসে। আমরা বলছি প্রাথমিক দাম, পি মানে কি বলো? প্রাথমিক দাম 2 বসাইলাম। আর কিউ মানে প্রাথমিক চাহিদা পড়বে, এই কিউ মানে প্রাথমিক চাহিদা করতে, প্রাথমিক চাহিদা হচ্ছে 35 বসিয়ে দিলাম। এরপরে দেখো ডেল্টা কিউ মানে হচ্ছে চাহিদার পরিবর্তন। চাহিদা আগে ছিল 35, হয়েছে 25। তো 25 থেকে তুমি 35 বিয়োগ করবা। অলওয়েজ মাথা রাখবা, পরিবর্তন বের করতে হলে পরিবর্তন মান থেকে প্রাথমিক মান বের করতে হয়। তাহলে ডেল্টা কিউ মানে হচ্ছে 25 মাইনাস 35, অর্থাৎ পরিবর্তিত মান থেকে তুমি প্রাথমিক মান বিয়োগ করবা। ডেল্টা কিউ মানে চাহিদার পরিবর্তন বের করার জন্য আর কি, ঠিক আছে? তাহলে 25 থেকে তুমি যদি 35 বিয়োগ করে দাও, আনসার হয় কত? -10। এটা হবে চাহিদার পরিবর্তন ডেল্টা কিউর মান। 25 থেকে 35 বিয়োগ করলে হবে -10। ওকে ফাইন। আবার যদি দামের কথা বলি, তাহলে দাম এখানে আগে ছিল 2, হয়েছে 4। তাহলে দামের পরিবর্তন যদি বের করতে চাও তাহলে তুমি পরিবর্তিত মান থেকে প্রাথমিক মান বিয়োগ করে দাও, অর্থাৎ 4 - 2, অর্থাৎ আনসার হবে 2। তাহলে সেই মানগুলো এখানে বসা দাও, আনসারগুলো বসা দিচ্ছি আমরা। ডেল্টা কি মানে হচ্ছে চাহিদার পরিবর্তন -10, ওকে। ডেল্টা পি মানে দামের পরিবর্তন 2, ওকে। তারপর উপর হবে পি মানে প্রাইস 2, এবং কিউ মানে হচ্ছে চাহিদার পরিমাণ, সেটা হচ্ছে 35। সো তুমি যদি কাটাকাটি করতে জানো তাহলে তো ভালো, আর কাটাকাটি করতে না জানলে আমার মতো করতে পারো। সেটা হচ্ছে কি করবা? উপরের সাথে উপর গুণ করে দাও, তাহলে হবে -10 এর সাথে 2 গুণ করলে হবে -20, আর 2 এর সাথে 35 গুণ করলে 35 গুণ 70, তাহলে এখানে হবে 70। তো তুমি -20 কে 70 দিয়ে ভাগ করে দাও। হ্যাঁ, 20 কে তুমি 70 দিয়ে ভাগ করে দাও। -20 কে তুমি 70 দিয়ে ভাগ করে দাও, তাহলে আনসার হচ্ছে 0.28, মানে -0.28। এইটা লেখার পর তোমাকে এরপরে সেন্টেন্স লিখতে হবে এটা, এরপর লাইনটা হবে এরকম, জাস্ট 0.28 হবে আনসারটা। মানে মাইনাসটা বাদ দিতে হবে, আমার এখানে জায়গা নাই তো আমি এই পাশে লিখছি। মাইনাসটা তোমাকে বাদ দিতে হবে, কেন? কারণ ইপি এর ক্ষেত্রে, কার ক্ষেত্রে? ইপি এর ক্ষেত্রে ঋণাত্মক চিহ্ন উপেক্ষা করা হয়। বা তুমি বলতে পারো এই ক্ষেত্রে যে ইপি এর ক্ষেত্রে পরম মান গ্রহণ করা হয়। পরম মান হচ্ছে এটা ধনাত্মক থাকুক বা ঋণাত্মক থাকুক, আনসার ধনাত্মকে বের হবে। আনসার কি বের হবে? ধনাত্মকে তোমাকে ধরতে হবে, ঋণাত্মক তুমি এখানে কাউন্ট করতে পারবে না, ঠিক আছে? তাহলে আমরা কি করেছি যে ইপি এর মান বের করছি, আনসার হচ্ছে -0.28। তোমাদের সাথে মিলছে আমার? শামিমা জামান আমাদের সাথে সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। কারো কোনো মনোযোগ নাই ক্লাসে? এটা কোনো কথা? আমি এত কষ্ট করে ক্লাস কেন নিচ্ছি বলতো? তাহলে কি বলছি, যারা পরে দিয়ে যুক্ত হইছো ক্লাসে শেয়ার করছো সবাই? দেখো আমরা কি বলছি এখানে, যে
ডেল্টা আমাদের যখন ইপি এর মান বের হয়েছে সেই ইপি এর মানটা এখানে আসছে -0.28। সো এই 0 পয়েন্ট মাইনাসটা আমরা বাদ দিব, মাইনাস লেখা যাবে না, কারণ ইপি এর ক্ষেত্রে ঋণাত্মক চিহ্ন উপেক্ষা করা হয়। ইপি এর ক্ষেত্রে ঋণাত্মক চিহ্ন করা হবে, উপেক্ষা করা হবে, আনসার হবে 0.28। অর্থাৎ ইপি এর ক্ষেত্রে ধনাত্মক চিহ্ন কি করা হবে, ঋণাত্মক চিহ্ন উপেক্ষা করা হবে, কারণ ইপি এর আমরা জানি দামের সাথে চাহিদা বিপরীতমুখী সম্পর্ক। সো দাম বাড়লে চাহিদা কমবে অথবা দাম কমলে চাহিদা বাড়বে, এটা স্বাভাবিক বিষয়। সো যে কারণে এখানে হয়তো ডেল্টা কিউ অথবা ডেল্টা পি মানে এই চাহিদার পরিবর্তন অথবা দামের পরিবর্তন তোমার একটা না একটা মাইনাস আসবে, হয়তো এখানে উপরে অথবা নিচে তোমার মাইনাস আসবেই, আলটিমেটলি তোমার মাইনাস দেখাবে। কিন্তু আমাদের আসলে এখানে মূল লক্ষ্য এটা না যে তোমার একটা দ্রব্যর স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের কত পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এটা নয় যে স্বাধীন চলকের কত হ্রাসের পর অধীন চলক কত বৃদ্ধি পাচ্ছে, মানে হ্রাস না বৃদ্ধি সেটা ফ্যাক্ট না। আমাদের মেইন কাজ হচ্ছে পরিবর্তন কতটুকু, সেটা হ্রাস পাচ্ছে না বৃদ্ধি পাচ্ছে সেটা ফ্যাক্ট না, ঠিক আছে। সেজন্য আমাদের এখানে ঋণাত্মক চিহ্ন উপেক্ষা করা হবে। ওকে, আমরা কি বুঝতে পেরেছি? আছে, মনোযোগ আছে, মিলছে স্যার? ওকে, তাহলে আমরা প্রথম সিকিউ আশা করি করতে পেরেছি, আমরা আশা করি প্রথম সিকিউ পারবো, কার কোনো প্রবলেম নাই। চলে আসি আমরা দ্বিতীয় সিকিউতে। এখানে একটা চিত্র দেওয়া আছে, তাই না? বলছে চিত্রটি লক্ষ্য করে এবং হচ্ছে সংশ্লিষ্ট প্রশ্নগুলো আনসার দাও। এক নম্বর প্রশ্ন বলছে উপযোগ কাকে বলে। তোমরা জানো উপযোগ কাকে বলে? তোমরা কি জানো? উপযোগ মানে হচ্ছে কোনো দ্রব্যে বিদ্যমান মানুষের অপূরণ করা যে ক্ষমতা, কোনো দ্রব্যে বিদ্যমান মানুষের অপূরণ করা যে ক্ষমতা সেটাকে আমরা বলি উপযোগ। যেমন আমি বলতে পারি এই কলমের উপযোগ হচ্ছে আমি লিখতে পারছি, মোবাইলের উপযোগ তোমরা আমাকে দেখতে পাচ্ছ, এই মাইক্রোফোনের উপযোগ তোমরা আমাকে শুনতে পাচ্ছ। তার মানে উপযোগ বলতে কোনো দ্রব্যে বিদ্যমান মানুষের অপূরণ করার ক্ষমতাকে আমরা বলে থাকি উপযোগ। ক্লিয়ার? তাহলে উপযোগ পারবো আমরা। তাহলে উপযোগ মানে হচ্ছে কোনো দ্রব্যে বিদ্যমান মানুষের অপূরণ করার যে ক্ষমতা সেটাকে আমরা উপযোগ। যেমন ধর বলতে একটা সিঙ্গারা উপযোগকে আমাদের খিদা মিটায়। মনে করো যে বই, আমাদের বই কোন ধরনের উপযোগ দিচ্ছে আমাদেরকে বলো তো? আমাদের জ্ঞানের উপযোগ দিচ্ছে, অর্থাৎ আমাদেরকে জ্ঞান আহরণ করতে সহযোগিতা করতেছে। এবার আমরা যদি বলি 2 নাম্বার বলছে দামের সাথে যোগানের সম্পর্ক সম্মুখী ব্যাখ্যা করো। এটা তো একদম সোজা কথা। আমরা যদি বলি অন্যান্য বিষয় যদি স্থির থাকে, যদিও দামের উপর শুধু যোগান ডিপেন্ড করে না, আরো কিছু বিষয়ের উপর যোগান ডিপেন্ড করে থাকে। যেমন ধরো তোমার উপকরণের দামের উপর ডিপেন্ড করে, আবহাওয়ার উপর ডিপেন্ড করে, কেমন সময়ের উপর ডিপেন্ড করে, যোগান ট্যাক্সের উপর যোগান ডিপেন্ড করে। তো বলছে সেই সব বিষয় যদি স্থির থাকে, ওই যোগান বিদ্যা বললে হয়ে যাবে সুন্দর করে। বলছে অন্যান্য বিষয় যদি স্থির থাকে, সে অবস্থায় কোনো দ্রব্যের যদি দাম বৃদ্ধি পায় তাহলে যোগান বাড়ে, আর দাম হ্রাস পেলে যোগান হ্রাস পায়। কারণ দামের সাথে যোগানের কি সম্পর্ক? সহমুখী সম্পর্ক। এটা কেন হয়? কারণ বিক্রেতা সবসময় চেষ্টা করে বেশি দাম পণ্য বিক্রি করতে, আর দাম যখনই বাড়ে তখনই সে বেশি বিক্রি করতে চায়, তো যোগান বাড়ায় দেয় আর কি। সেজন্য চলে আসি 3 নাম্বার বলছে উদ্দীপকের চিত্র থেকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা করে। একদম সিম্পল কথা। এই চিত্রের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে প্রান্তিক উপযোগ দেওয়া আছে, নিচে দেওয়া আছে দ্রব্যভোগের একক। আমরা যখন 5টা ভোগ করতেছি তখন আমাদের প্রান্তিক উপযোগ হচ্ছে 20। যখন আমরা 10টা ভোগ করতেছি প্রান্তিক উপযোগ কমে কত হয়ে গেছে? 15 হয়ে গেছে। আবার যখন 15টা ভোগ করতেছি তখন প্রান্তিক উপযোগ কমে আরো কমে গেছে। তো প্রান্তিক উপযোগ মানে কি? যখন কোন একটা দ্রব্যের আমরা এট এ টাইম ভোগ করতে থাকবো তখন এটার ভোগ করার সাথে সাথে আমাদের এটার প্রতি প্রান্তিক যে উপযোগগুলি সেগুলো আস্তে আস্তে কমতে থাকে। এটাকে আমরা বলি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। অর্থাৎ যেই বিধিতে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পাবে, দ্যাট মিনস আমরা ভোগের পরিমাণ বৃদ্ধি করতে থাকলে সেটা যে প্রান্তিক উপযোগ সেটা যদি ক্রমান্বয়ে হ্রাস পায় সেটাকে আমরা বলি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তো এই বিধিটি তোমরা একটু ব্যাখ্যা করবা 3 নম্বরে। 4 নম্বর বলছে এমইউ রেখাটি ভূমি অক্ষকে ছেদ করে আরো নিচে গমন করলে দাম এবং প্রান্তিক উপযোগের কি পরিবর্তন হবে? দেখো এটা একটু অ্যাডভান্স টপিক দিছে। অ্যাডভান্স টপিক কেন বলতেছি? কারণ হচ্ছে নর্মালি তোমাদেরকে ওই টপিকটা তোমাদের বইয়ের মধ্যে তেমন একটা থাকে না, অ্যাডভান্স কিছু বইয়ে থাকে, ঠিক আছে? তো সেটা হচ্ছে এখানে মাথায় রাখবা, আমরা যে ডিমান্ড রেখা আঁকি, চাহিদা রেখা আঁকি, তোমরা দেখছো কখনো চাহিদা রেখা? এই যে চাহিদা রেখা, এই চাহিদা রেখা কিন্তু মাথায় রাখবা কোনো সময় এই ভূমি অক্ষ কিন্তু ছেদ করে নিচের দিকে যায় না। ডিমান্ড রেখা কেন যায় না? কারণ হচ্ছে চাহিদা কখনো ঋণাত্মক হইতে পারে না, কি হতে পারে না? ঋণাত্মক হইতে পারে না। সেজন্য এই চাহিদা রেখা কখনোই এই ভূমি অক্ষ পর্যন্ত আসে, এরপরে নিচের দিকে আর নামানো যায় না বা নামে না। চাহিদা 0 হইতে পারবে, চাহিদা সর্বোচ্চ কি হইতে পারবে? 0 হইতে পারবে, কিন্তু চাহিদাটা কখনো ঋণাত্মক হয় না। তো চাহিদা ঋণাত্মক না হওয়ার কারণে চাহিদা রেখা কখনো ভূমিকে স্পর্শ করে আরো নিচে নামে না। চাহিদা রেখা সবসময় দেখবে এরকম যে চাহিদা রেখাটা কখনোই কি হতেছে না, ভূমি অক্ষে স্পর্শ করে নিচে নামবে না। হয়তো হ্যাঁ
সর্বোচ্চ হচ্ছে তোমার দাম হ্রাসের মাধ্যমে সর্বোচ্চ কি হইতে পারে, তোমার চাহিদাটা 0 হইতে পারে, কিন্তু চাহিদাটা কি হইতে পারে না, যে এর কম হইতে পারে না বা নিচে নামতে পারে না। আমাদের যে এমইউ রেখাটা আমরা এখানে আঁকি, সে এমইউ রেখাটা যেটা হয় সেটা হচ্ছে এমইউ রেখাটা এটা নিচে যাইতে যাইতে একটা সময় যেটা হয় সেটা হচ্ছে এরকম, যদি এমইউ হয়ে যায়, এরকম কিন্তু হয় এমইউ, যে এমইউর মানটাও কিন্তু ঋণাত্মক হইতে পারে। এমইউ কিন্তু কি হইতে পারে, ঋণাত্মক হইতে পারে। ঋণাত্মক মানে নিচের দিকে নামতে পারে এমইউটা, তবে এটা এমইউ হবে নিচের দিকে নামবে। যেটা এই আমি যদি বলি যে এই এমইউ রেখাটার, এই প্রান্তিক যোগ রেখাটার যেটা ধনাত্মক অংশ আছে, এই অংশটাকে আসলে চাহিদা রেখা বলে। কি বলছে বলো, এমইউর এই ধনাত্মক অংশটাকে আমরা কি বলি, চাহিদা রেখা বলি, বুঝছো? তা আমি যদি বলি যে এরকমভাবে একটা চিত্র আঁকবা, পরীক্ষায় এই প্রশ্ন আনসার করার জন্য এই চিত্র আঁকবা, চিত্রের মধ্যে এখানে মাইনাসের মধ্যে দিবা কিছু, প্রান্তিক উপযোগ এখানে মাইনাসের মধ্যে কিছু দাও, ঠিক আছে? এরকমভাবে দিবা। রেখাটা আঁকার পরে তুমি এটাকে নিচে বর্ধিত করে দিবা এবং সেখানে একটা মাইনাস সংখ্যা দিয়ে এখানে দেখাবা যে এটা প্রান্তিক উপযোগ মাইনাস হয়ে গেছে। তো মাথা রাখবে, এখানে তোমাকে ব্যাখ্যা করতে হবে এটাও, যে আমরা জানি কোনো দ্রব্যের আমরা যখনই ভোগ বৃদ্ধি করতেছি এটার প্রান্তিক উপযোগ হ্রাস পেতে থাকে। হ্রাস পেতে পেতে একটা সময় আমরা যখন অনেকগুলো দ্রব্য করতেছি, মনে করো এটা যদি আমি বলি যে আমরা 20টা দ্রব্য ভোগ করতেছি, তখন আমাদের প্রান্তিক উপযোগ মনে করো 0 হয়েছে, এবং তখন চাহিদার পরিমাণ কত হবে, 0 হবে। কারণ চাহিদা কিন্তু নিম্নগামী হতে থাকবে, এমইউ এবং চাহিদা সমান হবে কতক্ষণ পর্যন্ত, এমইউ যতক্ষণ পর্যন্ত ধনাত্মক আছে ততক্ষণ পর্যন্ত, বা 0 আছে ততক্ষণ পর্যন্ত। এরপরে যখনই তুমি দ্রব্যের ভোগ বৃদ্ধি করবা, মনে করো 25টা ভোগ করতেছো, তখন তোমার প্রান্তিক উপযোগটা ঋণাত্মক হয়ে যাচ্ছে বা প্রান্তিক উপযোগ কমে যাচ্ছে। প্রান্তিক কমে যাচ্ছে বিধায় এটা নিচে চলে আসতেছে, কিন্তু আমাদের যে চাহিদা, সেই চাহিদা কিন্তু আগের জায়গায় শূন্যই থাকবে। মানে চাহিদা 0-র কখনোই নিচে নামবে না। আমি আবার বলতেছি, চাহিদা কখনোই 0-র নিচে নামে না, কারণ তুমি দাম যতই ভোগ করো না কেন, তোমার ওই দ্রব্যের চাহিদার পরিমাণ তোমার 0-র নিচে কখনো নামতে পারে না। আমি যদি বলি কোনো দ্রব্যে তুমি চাহিদা আর কি দাম মনে করো যে অনেক কমে গেছে বা যাই হোক, আমি যদি বলি চাহিদা 0-র চেয়ে কি কমতে পারে, আরে চাহিদা 0-র চেয়ে কেমনে কমবে, চাহিদা কি ঋণাত্মক হইতে পারে, কখনোই হইতে পারে না, ঠিক আছে? হয়তো আমাদের প্রান্তিক উপযোগ কমে যেতে পারে, আমাদের কোনো দ্রব্যের প্রতি প্রান্তিক উপযোগ কমে যেতে পারে, কিন্তু চাহিদা কখনোই ঋণাত্মক হয় না। মাথা রাখবা, আমার মূল কথাটা হচ্ছে এটা, একটা দ্রব্যে যদি এমইউ রেখা আঁকো, হ্যাঁ, একটা দ্রব্যের যে এমইউ রেখাটা আছে, সেই এমইউ রেখাটার যেটা ধনাত্মক অংশ আছে, এই যে ধনাত্মক অংশ, এটাকে বলা হয় চাহিদা রেখা, আর পুরো যে রেখাটাকে বলা হয় ঋণাত্মক সহ সবগুলোকে বলা হয় এমইউ রেখা। মানে এই পুরো রেখাটাই এমইউ, তবে এই ধনাত্মক অংশটা হচ্ছে চাহিদা রেখা। তাহলে যদি বলা হয় যে আমি যদি অনেকগুলো দ্রব্য ভোগ করি, তো মনে করো যে 20টা দ্রব্য ভোগ করতেছি, দাম মনে করো যে এই যে দাম বা প্রান্তিক যখন 0 হচ্ছে, তখন আমি মনে করো 20টা দ্রব্য ভোগ করতেছি। এরপর তুমি যদি বলো যে 25টা ভোগ করতেছি, তখন আমার প্রান্তিক উপযোগ কিন্তু কমে গেছে, প্রান্তিক উপযোগ কি হয়ে গেছে, কমে গেছে, কিন্তু আমাদের যে দাম, সেই দাম কিন্তু সেই দ্রব্যের যে চাহিদা, সেই চাহিদা কিন্তু আগের জায়গায় থাকবে, মানে 0 থাকবে। দাম কি থাকবে, 0 থাকবে, এবং চাহিদা কি হবে, 0 হবে। দাম বলতে এটা বোঝাচ্ছে, এই যে এটা 0 হবে এবং চাহিদা কি হবে, 0 হবে। অর্থাৎ চাহিদা কখনোই কি হবে না, ভূমি অক্ষের নিচে নামবে না, ঠিক আছে? বুঝতে পারছি? তার মানে দাম কখনোই এটা নিচে নামে না, এবং কি তুমি বলতে পারো চাহিদাও নিচে নামে না, চাহিদা কখনো ঋণাত্মক হয় না আর কি। আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, আমরা ইজি গণিত বই থেকে পড়াচ্ছি ভাইয়া, ইজি গণিত বই থেকে পড়াচ্ছি। এমইউকে তো 7, বুঝি নাই স্যার, এমইউকে তো 7 করে যাওয়াকে বলতে, বুঝি না তোমার কথা আমি। ওকে, তাহলে আমরা 2টা প্রশ্ন দেখলাম, চলো সেই পরের প্রশ্ন, আমরা পরের প্রশ্ন যাব। সো ওইটা এখানে প্রশ্ন দিছে, কোয়েশ্চেন 2টা। আচ্ছা যাই হোক, এরপরটা চলে আসি। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2023-এ আসছে, সেম কোয়েশ্চেন। আমরা যেটা চাহিদার ক্ষেত্রে বলছিলাম সেটা এখানে যোগানের ক্ষেত্রে দিছে। তো এখান থেকে আপনাদেরকে প্রশ্ন করছে কি, উদ্দীপক হতে একটি যোগান রেখা আঁকো। তোমরা কি আঁকতে পারবা? তাহলে এই সমীকরণ থেকে তোমরা একটা যোগান রেখা আঁকো, দেখি দ্রুত করবা। কেমনে করবা? ওই যে চাহিদার মধ্যে যেভাবে করছি সেভাবে, সেম কোয়েশ্চেন। তাহলে এখানে কি লিখবা, দেওয়া আছে, ঠিক আছে? আমরা 3 নাম্বার করতেছি। আচ্ছা 1, 2 বলে ফেলে আগে। অপেক্ষক কি? অপেক্ষক মানে হচ্ছে স্বাধীন চলকের উপর অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে আমরা কি বলি, অপেক্ষক বলি। কি বলছি? অপেক্ষক মানে কি, স্বাধীন চলকের উপর অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে আমরা কি বলে থাকি, অপেক্ষক বলে থাকি। 2 নম্বর বলছে চাহিদা রেখা কি সর্বদাই ডান দিকে নিম্নগামী? নো।
চাহিদা রেখা নর্মালি বাম সাইড কি হয়ে থাকে, নিম্নগামী হয়ে থাকে। কিন্তু যদি চাহিদা যদি ব্যতিক্রম হয় সেক্ষেত্রে চাহিদা রেখা নিম্নগামী নাও হতে পারে। আমি হুবহু টপিকগুলো যখন টপিক পড়াই তখন আমি হুবহু কিন্তু এই ধরনের কোয়েশ্চেন করি, এই ধরনের কোয়েশ্চেনগুলো আমি তোদের ডিসকাস করে দিই যে চাহিদা রেখা কি সবসময় নিম্নগামী হবে কিনা। আসলে হচ্ছে নো। যদি চাহিদা বিধি অনুযায়ী হয় তাহলে নিম্নগামী, যদি চাহিদা ব্যতিক্রম হয়, যেমন ধরো আমরা বলতে পারি তোমার হচ্ছে কি বলতে পারে যে চাহিদা বিধি ব্যতিক্রমের মধ্যে কি আছে, তোমার হচ্ছে গিফেন দ্রব্য আছে, ভ্যাবলেন দ্রব্য আছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু চাহিদা রেখা কি হয়ে থাকে, ঊর্ধ্বগামী হয়ে থাকে। ঠিক আছে, তারপর হচ্ছে চাহিদা রেখা হইতে পারে, যেমন ধরো আমরা বলতে পারি ভোক্তার আয়, রুচি, অভ্যাস সেগুলো যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে এমন হতে পারে যে দাম বৃদ্ধি না পেলেও তোমার চাহিদা বাড়তে পারে। ঠিক আছে, চাহিদা কমতে পারে, চাহিদা আবার এরকম ব্যাকওয়ার্ড আসতে পারে, চাহিদা প্রথমে বেড়ে আবার কমে যেতে পারে, কেমন এরকম হতে পারে। তো চাহিদার কাছে সবসময় নিম্নগামী হয় এমন না, অনেক সময় ঊর্ধ্বগামী হতে পারে, তারপর ঊর্ধ্বগামী হতে পারে, ব্যাকওয়ার্ড হতে পারে, কেমন এরকম আমরা দেখতে পাই। তাহলে চাহিদার কাজ সবসময় সর্বদাই ডান দিকে নিম্নগামী হয় এমন সত্য কথা নয়। 3 নম্বর উদ্দীপক হতে যোগান রেখা অঙ্কন করে, পারবে না যোগান রেখা আঁকতে? বলো, চাহিদাটা যেভাবে করছে ওইভাবে করতে পারবা যোগানটা? একটু রেসপন্স করো সবাই। চাহিদাটা যেভাবে করছে সেভাবে যোগানটা করতে পারবা কিনা? কি লিখবা বলো তো? আমরা লিখবো দেওয়া আছে, প্রথমে লিখবো আমরা দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে আমরা লিখবো যে কিউডি না, আমাদের কিউএস আছে। সো চলো আমরা লিখি কিউএস সমান -5 + 5p, কেমন এটা দেওয়া আছে। তো এখানের মধ্যে আমরা যদি বলি যে কিউএস সমান -5 + 5p, তো এটার মধ্যে হচ্ছে আমরা পি এর মান বসাবো আর কি, বুঝছো? তো আমরা লিখবো পি এর মানের জন্য, পি এর বিভিন্ন, তোমরা পারবা কিনা বলো, পারলে আমি আর করে দেবো না। পি এর বিভিন্ন মানের জন্য কিউএস এর মান নির্ণয় কিউএস এর মান নির্ণয় করি। কেমনে করবা দেখো, পি সমান প্রথমে লিখবা 1 হলে, আমরা তো 1 হলে ধরতেছি, তাহলে কিউএস সমান কত হবে? কিউএস সমান -5 + 5 × 1, তাহলে আনসার হবে এটা কোনগুলো হয় -5, এটা কোনগুলো হবে 5, তাহলে +5, তাহলে আনসার হবে 0। ওকে, তারপর লিখবো পি সমান 2 হলে, লিখতে পারি কিউএস সমান -5 + 5 × 2, অর্থাৎ এটা কোনগুলো হবে 10, তাহলে -5 + 10 অর্থাৎ 5। আমরা লিখতে পারি পি সমান 3 হলে, তাহলে লিখতে পারি কিউএস সমান -5 + 5 × 3, দ্যাট মিনস -5 প্লাস এটাগুলো হবে 3 × 5 = 15, আনসার হবে 10, তাই না? আমাদের কি হয়ে গেছে, আমাদের হচ্ছে মানগুলো আমরা বের করে ফেলছি। এখন আমরা সূচি করব, করতে পারবা কি মনে হয়, করা যাবে? যশোর বোর্ড 2022 আমরা এখানে আছে কিনা দেখো, যদি থাকে তাহলে করাই দিব, ঠিক আছে, থাকলে করাই দিব। ঠিক আছে, তাহলে আমরা সূচি করবো এখান থেকে, দেন সূচি করে আমরা কি করবো, চিত্র আঁকা শুরু করব। ঠিক আছে, আমরা সূচি করি এটার, চলো সূচি করি। কত আছে সূচির মধ্যে? আমাদের এখানে সূচির মধ্যে হবে এরকম, হ্যাঁ, সূচির মধ্যে থাকবে দাম, যোগানের পরিমাণ, আমি শর্টটা লিখতেছি, দাম, যোগানের পরিমাণ। সো দাম 1 টাকা, যোগানের পরিমাণ তখন হচ্ছে 0, দাম যখন 2 টাকা, যোগান তখন হচ্ছে 5, দাম যখন হচ্ছে 3 টাকা, যোগান তখন হচ্ছে 10। এরপর আমরা রেখা আঁকবো, চলো রেখা এঁকে ফেলি আমরা, চলো দ্রুত করতেছি আমি। উপরে হবে দাম, নিচে হবে যোগানের পরিমাণ। সো দাম আছে হচ্ছে আমাদের 1 টাকা, 2 টাকা, 3 টাকা, সো আমরা 1 2 3 ধরতেছি, প্রত্যেকটা দ্রুত সমান রাখবা, কেমন 1 2 3। আর যোগানের পরিমাণ এখানে আছে 0 5 10, আমরা 5 5 করে ধরি, সো 5 10, ঠিক আছে, 5 10 15, আমি 5 10 ধরছি, শুধু 5 এবং 10 ধরলাম। দেখো প্রথম বিন্দু হচ্ছে আমাদের, দাম যখন 1, এই যে দাম যখন 1, এটা অনেকে করতে পারে না, দাম যখন 1 যোগান তখন 0, তার মানে এই যোগান 0 অবস্থায় দাম 1 বা দাম 1 অবস্থায় যোগান 0, তার মানে প্রথমে তো হচ্ছে এখানে দাম যখন 2, দেখো এই দাম 1 অবস্থায়
দাম হচ্ছে যোগান তো এখানে নাই, পজিটিভ নাই, যোগান হচ্ছে 0, তাই এই 1 এর সাথে 0 হবে প্রথমে দেখেন। 2 এর সাথে হবে 5, অর্থাৎ এই দাম 2 হলে যোগানের পরিমাণ হবে 5, এই 2 এর সাথে হবে 5, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিন্দু। তারপরে 3 এর সাথে 10, এই 3 এর সাথে হবে 10, এই 3 এর সাথে এদিকে হবে 10, এই 3টা বিন্দু আমরা যোগ করে দিব, সেটা হচ্ছে আমাদের কি হবে, যোগান রেখা হবে। ঠিক আছে, এস এস প্রাইম আমাদের সাপ্লাই রেখা। ঠিক আছে, তোমরা কি করতে পারছো সবাই? হয়েছে? চলো এখন আমরা করব 4 নাম্বারটা। 4 নাম্বার বলতে এটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই খেয়াল করো। বলছে দাম 4 টাকা এবং 5 টাকা বিবেচনা করে প্রদত্ত অপেক্ষক থেকে যোগানের স্থিতি স্থাপন করো। সেম কোয়েশ্চেন আমরা আগে যেটা করছিলাম সেটাই, তবে এখানে দাম 1 টাকা 2 টাকা 3 টাকা না বলে কি বলছে 4 টাকা এবং 5 টাকা। তাহলে কিভাবে করবা, দাম 4 টাকা বলছে চাহে যোগানের পরিমাণ, 5 টাকা হচ্ছে যোগানের পরিমাণ বের করে দেন তুমি কি করবা, তুমি হচ্ছে স্থিতিস্থাপকতা বের করবা। পারবা করতে এটা 4 নাম্বারটা, নাকি আমি করে দিব? সেম প্রশ্ন, শুধু 4 জায়গায় যোগান লিখবা, হয়ে যাবে। পারবে কিনা দেখো সবাই, 4 নাম্বার কোশ্চেনটা পারবে কিনা দেখো। এটা আমরা যদি বলি তাহলে হবে এরকম যে 4 নাম্বারটা হচ্ছে আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে আমাদের QS সমান -5 + 5 × P। তো এখানে আমরা লিখবো P সমান 4 হলে, P সমান 4 হলে আমরা লিখে ফেলি একটু QS সমান -5 + 5 × 4। তাহলে আনসার হবে হচ্ছে 4 × 5 = 20, তাহলে আনসার হবে 15। আবার আমরা লিখতে পারি P সমান, হ্যাঁ ঠিক আছে, 4 × 5 = 20, 15, হ্যাঁ। তারপর আমরা লিখতে পারি যে P সমান 5 হলে, 4 এবং 5 বসে, 5 হলে আমরা লিখতে পারি যে QS সমান -5 + 5 × 5। তাহলে আনসার হবে QS সমান, এরকমগুলো হবে 5 দুগুণ 5 5 কত হবে, 5 5 25 হবে। তাহলে হবে -5 + 25, অর্থাৎ QS সমান আমরা বলতে পারি কত, 20 হয়ে গেছে সূচি। সরি, আমাদের মান বের করেছে, এখন সূচি করি আমরা। চলো সূচি করে ফেলে আমরা। সূচি কেমন হবে, সূচি হচ্ছে এরকম, হ্যাঁ সূচি হচ্ছে এরকম, দাম, হ্যাঁ দাম এবং যোগানের পরিমাণ দেওয়া আছে। দেখো দাম হচ্ছে যোগানে, এটা দাম হচ্ছে 4, যোগানের পরিমাণ তখন 15, দাম যখন হয়েছে 5, যোগানের পরিমাণ তখন হচ্ছে 20। এই যে হয়ে গেছে সূচি। দেন এখন আমরা চিত্র আঁকবো, সরি আঁকবো, স্থিতিস্থাপকতা বের করবো। করতে পারবো স্থিতিস্থাপকতা? এটা দেখো তো সবাই পারবে কিনা। স্থিতিস্থাপকতা হচ্ছে ES, এটা সূত্র হচ্ছে ES। এটাকে বলে আমরা সাপ্লাই মানে যোগানের স্থিতিস্থাপকতা, কেমন, সাপ্লাই ইলাস্টিসিটি আমরা বের করব ES। তো ES এর সূত্র কি, ES সূত্র হচ্ছে ডেল্টা S / ডেল্টা P × P / S। ওই যে ডেল্টা Q লিখছিলাম আমরা একটু আগে চাহিদার দামের মধ্যে, সেটার মধ্যেই শুধুমাত্র Q জায়গায় S হবে, ডেল্টা S / ডেল্টা P × P / S। বের করতে পারবো না? এখানে আমরা লিখবো, এখানে ডেল্টা S মানে কত বের করবা, ডেল্টা S এর মানটা তোমাকে বের করতে হবে এখানে, হ্যাঁ ডেল্টা S, তারপর হচ্ছে ডেল্টা P, তারপর এখানে P, এখানে S লিখবো আমরা। ঠিক আছে, প্রথমে P মানে হচ্ছে প্রাইস, এখানে কত, প্রাথমিক দাম কত, 4 বসালাম। ডেল্টা S, সরি S এর মান হচ্ছে প্রাথমিক যোগান 15, তারপর চাহিদা যোগানের পরিবর্তন 20 থেকে 15 বিয়োগ করলে 20 - 15 আসতে হবে শুধু 5, 20 থেকে 15 বিয়োগ করলে হয় 5, ওকে। আবার ডেল্টা P মানে যে দাম 5 থেকে 4 বিয়োগ করলে দামের পরিবর্তন 5 - 4 অর্থাৎ হচ্ছে 1। তাহলে আনসার হচ্ছে ডেল্টা S মানে হচ্ছে 5, উপরে 5 বসালাম, নিচে হবে ডেল্টা P মানে হচ্ছে 1, ওকে। উপরে হবে P মানে প্রাইস 4, নিচে হবে S মানে হচ্ছে 15, ওকে। তুমি যদি কাটাকাটি করতে পারো তাহলে তো ভালো, কাটাকাটি উত্তর আমার মতো করবা। 4 × 5 কত হবে, 4 × 5 = 20 / 15। তুমি এখন 20কে 15 দিয়ে ভাগ করো, 20কে 15 দিয়ে ভাগ করো এবং হচ্ছে মন্তব্য করো। মন্তব্য মানে এটা কোন ধরনের দেবো সেটা মন্তব্য করতে হবে আর কি, ঠিক আছে। ও আচ্ছা, আগের অঙ্ক মনে হয় একটা মন্তব্য করতে বলছিল, সেখানে P এর মান আসছিল আমাদের 1 এর চেয়ে ছোট। মাথা রাখবে 1 এর চেয়ে ছোট যদি আসে P এর মান, তাহলে
তাহলে সেটাকে আমরা বলে থাকি নিত্য প্রয়োজনীয় দ্রব্য। ওটা বলতে বলে গেছি, কেমন কি বলছে বলো? ইপি এর মান যেটা বের করছিলাম আগের ম্যাথে, সেখানে কি ছিল? ইপি এর মান 1 এর চেয়ে ছোট ছিল, 0.28 ছিল। তার মানে সেটা হবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে এটা হয়ে থাকে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে। তাহলে এটা আনসার বের করে কত হয়? 20/15 আনসার হবে 1.33। 1.33 বলছে অনেকে। যেহেতু 1.33, তার মানে এখানে যদি বলে এটা মন্তব্য কি, সেটা হচ্ছে যেহেতু 1 এর চেয়ে বড়, তার মানে এটা আমরা বলে থাকি বিলাস জাতীয় দ্রব্যের ক্ষেত্রে। কোন দ্রব্যের ক্ষেত্রে? ইএস এর মান যদি 1 এর চেয়ে বড় হয়, তার মানে সেটা বিলাস জাতীয় দ্রব্যের ক্ষেত্রে হবে, ঠিক আছে? ইএস এর মান 1.3, তার মানে সেটা বিলাস জাতীয় দ্রব্যের ক্ষেত্রে হবে। ওকে, চলো আসি পরবর্তী কোয়েশ্চেনে। চলো আমরা পরবর্তী কোয়েশ্চেন একটু দেখি। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে এরকম, হ্যাঁ চলো পরবর্তী কোয়েশ্চেনটা আমরা একটু দেখে নিই। এরপর কোয়েশ্চেন করছে আমাদেরকে যে একটা সূচি দেওয়া আছে, এই সূচির মধ্যে থেকে আমাদেরকে বলছে প্রথমত চাহিদা নির্ধারক কি। চাহিদা নির্ধারক কি বলছে? চাহিদা নির্ধারক বলতে চাহিদা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে থাকে। তোমাদের একটু আগে লিখে দিচ্ছি, চাহিদা কোয়ান্টিটি অফ ডিমান্ড এক্স দ্রব্যে ডিপেন্ড করে থাকবে কার কার উপর? হ্যাঁ, আমরা একটু আগে বলছি চাহিদা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে থাকে। আমরা বলছি কিউডি এক্স কোন দ্রব্যের চাহিদা পরিমাণ ডিপেন্ড করে থাকে ফাংশন অফ পি এক্স, এক্স দ্রব্যের দামের উপর, তারপর সম্পর্কিত দ্রব্যের দামের উপর, ভোক্তার আয়ের উপর, রুচির উপর, অভ্যাসের উপর, সময়ের উপর, ক্রেতার সংখ্যার উপর, নাম্বার অফ কাস্টমার, তারপর যে গভর্নমেন্টের ভূমিকার উপর, অ্যাডভার্টাইজমেন্টের উপর, এসব বিষয়ের চাহিদা ডিপেন্ড করে থাকে। সেগুলোকে আমরা চাহিদা অপরকে বলি। তো চাহিদা নির্ধারক হচ্ছে এগুলোই, চাহিদা যে যে বিষয়ের উপর নির্ভর করে সেটা। দুই নম্বর বলছে যোগান এবং মজুদের মধ্যে কি পার্থক্য করা যায়। দেখো আমি যখন টপিক পড়াই তখন এই কোয়েশ্চেনগুলো কিন্তু ধরে ধরে আমি বোঝা দিই, কেমন? দেখো সেটা কি, যে যোগান এবং মজুদের মধ্যে কি পার্থক্য। আমি যদি বলি কোনো একজন কৃষক 50 মণ ধান উৎপাদন করছে এবারে, বুঝছো, 50 মণ, তাহলে এটা হচ্ছে মজুদের পরিমাণ। কার পরিমাণ? মজুদের পরিমাণ, যেটা সে উৎপাদন করতে সেটা। এই মজুদের উপর দামের কোনো প্রভাব নেই। দাম 1 টাকা হলে আমাকে 50 মণ মজুদ, দাম 10 টাকা হলে 50 মণ মজুদ। এখানে মজুদের উপর দামের কোনো প্রভাব নাই। কিন্তু আমি যদি বলি এই 50 মণ থেকে সে বাজারে খবর নিয়ে দেখলো 200 টাকা দামে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে, তখন এখান থেকে সে 20 মণ ধান বাজারে উপস্থাপন করলো। এটাকে বলা হয় যোগান, যে একটা নির্দিষ্ট দামে বিক্রির উদ্দেশ্যে যে পরিমাণ দ্রব্য তুমি বাজারে উপস্থাপন করতেছো সেটা হচ্ছে যোগান। যেমন দাম যদি বেড়ে যায়, তুমি দেখতেছো বাজারে গিয়ে যে দাম বেড়ে গেছে, তাহলে যেটা করবে সেটা হচ্ছে ওইখানে ওই বিক্রেতা বা ওই কৃষক কিন্তু এখানে 50 মণ থেকে 20 মণ যোগান দিচ্ছিল যখন 200 টাকা, যখনই দাম বাড়তেছে সে যোগান বাড়ায় দেয়, যোগান এখানে বৃদ্ধি করে দেয়। তার মানে এই যোগানের উপর একটা দামের প্রভাব আছে, কিন্তু এই মজুদের উপর দামের প্রভাব নেই। আর বলতে পারি মজুদ মানে হচ্ছে কোনো দ্রব্যের মোট বিক্রয়যোগ্য পরিমাণ, আর যোগান মানে হচ্ছে ওই মজুদের যে অংশ একটা নির্দিষ্ট দামে বিক্রয় উদ্দেশ্য উপস্থাপন করা হয় সেটাকে আমরা কি বলছি? যোগান বলছি। যোগানের উপর দামের প্রভাব নেই, মজুদের উপর কি আছে? মজুদের উপর দামের প্রভাব নেই, কিন্তু যোগানের উপর কি আছে? দামের একটা প্রভাব আছে। আর মজুদ একটা বৃহৎ ধারণা আর যোগান হচ্ছে একটা ক্ষুদ্র ধারণা, কারণ ওই মজুদের একটা অংশ কিন্তু যোগান হিসেবে আমরা দিয়ে থাকি বা যোগান হিসেবে আমরা দেখতে পাই। কয়েকটি নির্ধার দিলে হবে না, এখন আমি যা লিখছি প্রত্যেকটা মুখস্থ করার চেষ্টা করবা। এই কয়েকটা জিনিস মুখস্থ করতে না পারলে তুমি ইকোনমিক্স আর কি করবা বলো? কয়েকটা জিনিস একটু মুখস্থ রাখতে হবে। আমরা কি বোঝাচ্ছি? এবার চলে আসি 3 নাম্বারটা। 3 নাম্বার হচ্ছে উদ্দীপকের আলোকে এক্স দ্রব্যের চাহিদা রেখা অন্য করো। এক্স দ্রব্যের এখানে দাম দিচ্ছে, এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ দিচ্ছে, বুঝছো? ওয়াই দ্রব্যের চাহিদা না, এক্স দ্রব্যের চাহিদা দিচ্ছে। তাহলে এটার সাথে এটা নিয়ে একটা চাহিদা রেখা আঁকতে হবে, পারবে না? একদম সিম্পল। আমরা যদি বলি দাম থাকবে লম্বকে, এক্স দ্রব্যের দাম লম্বকে, চাহিদার পরিমাণ হচ্ছে ভূমি অঙ্কে। সো দেখো কিউডি এক্স, সো দাম হচ্ছে 10 15, তাহলে 5 5 করে ধরি, 5 10 15, আমি শর্টকাটে করতেছি, 5 এটা হবে 10, এটা হবে 15। ওকে, আর এখানে আছে 140 120 এবং 40 আছে, আমরা 40 40 করে ধরি চাহিদা পরিমাণ। তাহলে 40 80 120, 40 80 120 আমি ধরলাম, ঠিক আছে? তাহলে বিন্দুগুলো আসো, 10 এর সাথে 120, এই 10 সাথে হবে 120, প্রথম বিন্দু হবে এখানে, চাহিদা প্রথম বিন্দু হবে এখানে। 15 এর সাথে হবে 140, এই 15 এর সাথে হবে 140, সরি শুধু 40, 15 এর সাথে হবে শুধু 40 এটা। তাহলে আমরা এই দুটো বিন্দু যোগ করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। দেখো এই দুটো বিন্দু আমরা যোগ করে দিচ্ছি, তাহলে এই দুটো বিন্দু যোগ করলে কিন্তু ডি ডি প্রাইম চাহিদা রেখা বের হয়ে যাচ্ছে। এভাবে করবো আর কি 3 নাম্বারটা, উদ্দীপক করলে চাহিদা রেখা, তার মানে এই দ্রব্যের দাম এবং চাহিদা ধরে একটা চাহিদা রেখা আঁকবা। 4 নম্বর বলছে এক্স এবং ওয়াই দ্রব্যের মধ্যে কোনটি চাহিদা স্থিতিস্থাপকতা ব্যাখ্যা করো।
সরি কোনটি চাহিদা স্থিতিস্থাপক। চাহিদা স্থিতিস্থাপক মানে হচ্ছে আমাদের ইপি এর মান, ইপি এর মান কি হবে যে তোমার এটার মান ইপি এর যে মান সেই মানটা হচ্ছে একের চেয়ে বড় হবে, গ্রেটার দেন 1। কেমন? ইপি গ্রেটার দেন যদি 1 হয়, ইপি এর মান যদি একের চেয়ে বড় হয়, এটাকে আমরা বলি স্থিতিস্থাপক চাহিদা। ইপি এর মান একের চেয়ে বড় হলে কি বলা হয়? স্থিতিস্থাপক চাহিদা। তুমি তাহলে এই দ্রব্যের দামের সাথে চাহিদা, দ্রব্যের দামের সাথে চাহিদা করে তুমি স্থিতিস্থাপকতা বের করবা। স্থিতিস্থাপকতা বের করে দেখাইছি না শুরুতেই? এই দ্রব্যের দামের সাথে চাহিদার পরিমাণ, এই দ্রব্যের দামের সাথে চাহিদা, এই দ্রব্যের চাহিদা বের করে তুমি হচ্ছে স্থিতিস্থাপকতা বের করবা। স্থিতিস্থাপকতা মানে হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা, যেটা আমরা প্রথমে করাইছি সেটা বের করে দেন তুমি কি করবা? দেন তুমি হচ্ছে তুমি ব্যাখ্যা করবা যে কোনটা ক্ষেত্রে ইপি এর মানটা বড় আসছে। মাথা রাখবা একের চেয়ে বড় হইলে তখন আমরা সেটা স্থিতিস্থাপকতা বলি, স্থিতিস্থাপক বলি। যেটা যত বড় হবে সেটা তত বেশি স্থিতিস্থাপক। কেমন? যেটা যত বড় হবে মান সেটা তত বেশি কি হবে? স্থিতিস্থাপক হবে। একটা মনে করো আসছে 2 আরটা হচ্ছে 1.5, তাহলে কোনটা স্থিতিস্থাপক হবে? যেটা 2 আসছে সেটা হচ্ছে স্থিতিস্থাপক হবে। এটা হচ্ছে 4 নম্বরটা। ওকে, আরেকটা প্রশ্ন দেখা দিব, এটা দেখা দিয়ে আমরা শেষ করব। ঠিক আছে, চলো আরেকটা প্রশ্ন দেখা দিই। সেটা হচ্ছে এর পরবর্তী কোশ্চেন দেখো। পরবর্তী কোশ্চেন বলতে এখানে, হ্যাঁ পরবর্তী কোশ্চেন বলতে এখানে বরিশাল বোর্ড 2023 বলতে এ ও বি দুটি দ্রব্য, এই দ্রব্যের দাম 10 টাকা থেকে বেড়ে 15 টাকা হলে এই দ্রব্যের চাহিদার পরিমাণ 100 থেকে 20 হয়েছে। উদ্দীপকের দামের ভিত্তিতে এই দ্রব্যের চাহিদা এখন গুণ করো। তাহলে একদম সিম্পল বিষয়, চাহিদা থাকতে হবে। দাম 10, চাহিদা হচ্ছে 100, দাম 15 টাকা হলে চাহিদা কমে 50 হয়েছে, তাহলে চাহিদা থাকবা। আর স্থিতিস্থাপকতা নির্ণয় করে দ্রব্যদ্বয় প্রকৃতির মন্তব্য করো। এখানে বলছে এ এবং বি দ্রব্য হচ্ছে একটা দ্রব্য, একটা দ্রব্যের দাম যদি বাড়ে, মানে বি দ্রব্যের দাম যদি 10 টাকা হয়, তাহলে এই দ্রব্যের চাহিদা হচ্ছে তখন কত? 15, সরি বি দ্রব্যের দাম যখন 10 থেকে 15 হয়, এই দ্রব্যের চাহিদা তখন হচ্ছে 10 থেকে 50 হয়েছে, সরি 100 থেকে 50 হয়েছে। তাহলে এটার মাধ্যমে তুমি আর স্থিতি বের করবে। আর স্থিতি সূত্র হচ্ছে কি? আর স্থিতির সূত্র হচ্ছে এরকম, আমি করে দিচ্ছি দেখো। আর স্থিতিটা হচ্ছে এরকম বের করবা। এর চাহিদা দেখাতে পারবে না, আমি চাহিদা করে দিচ্ছি। যাও, চাহিদা হচ্ছে এখানে এ দ্রব্যের দাম লিখবা, এখানে এ দ্রব্যের দাম, এ দ্রব্যের দাম, এখানে বি দ্রব্যের চাহিদা, সরি বি দ্রব্যের দাম আছে এখানে, এ না, বি দ্রব্যের দাম, আর হচ্ছে এ দ্রব্যের চাহিদা, এ দ্রব্যের, এই যে এ দ্রব্যের চাহিদা, এ দ্রব্যের চাহিদা। তো এটা ছিল 10 থেকে 15 হয়েছে, এটা 10 দিলাম, এখানে 15 দিলাম, 10 15। এটা হয়েছে তোমার 100 থেকে 50, 50 15 ধরো 50 100, 50 100 কেমন হয়েছে? এটার দাম যখন 10 ছিল তখন এটা হচ্ছে 100, 10 অবস্থা 100 এটা। তারপর হচ্ছে এটা যখন 15 হয়েছে তখন এটা 50 হয়ে গেছে, 15 অবস্থা এটা 50 হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের ডিমান্ড রেখা, এই দুটো দ্রব্যের এ এবং বি দ্রব্যের ডিমান্ড রেখা। আচ্ছা তোমরা আমাকে বলো তো, যেটা এ এবং বি দ্রব্যের ডিমান্ড রেখা এখানে নিম্নগামী হয়েছে, তারপরে বিপরীতমুখী সম্পর্ক অবশ্যই। তো বিপরীতমুখী সম্পর্ক কখন হয় জানো? যে একটি দ্রব্যের দাম বৃদ্ধি পেলে অপর একটা দ্রব্যের চাহিদা কমে যায়। একটি দ্রব্যের দাম বৃদ্ধি পেলে অপর একটা দ্রব্যের চাহিদা কমে যায় যদি সেই দুটো দ্রব্য পরিপূরক দ্রব্য হয়। পরিপূরক, একজনকে ছাড়া একজন চলতে পারে না, এমন হলে কিন্তু এটা হয়। কেমন? তো পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে তুমি যে আর স্থিতি বের করো, পরিপূরক দ্রব্যের আর স্থিতির সাথে ঋণাত্মক বের হবে, আনসার বের হবে ঋণাত্মক, মাইনাস বের হবে না, মাইনাস। কেন মাইনাস বের হবে? কারণ দামের সাথে এখানে চাহিদা বিপরীতমুখী সম্পর্ক হবে, তাই আনসারটা মাইনাস হবে। আর মাইনাস হলে সেটাকে আমরা কি বলি? পরিপূরক দ্রব্য বলে থাকে। কেমন? আর স্থিতির মান কত হলে? মাইনাস হলে। এখানে মাইনাস আনসার কেমনে বের করবা? আর স্থিতির মান যদি আমরা বের করে দিই, চলো তো মান বের করে দেখাই আমরা। কেমনে বের করবো আমরা? এখানে এই দেখো, আমরা লিখবো ই, আমরা এখানে লিখবো কি? আমরা এখানে লিখবো হচ্ছে ই, ইসি লিখবো। ইসি সমান হচ্ছে ডেল্টা কিউ ডিভাইড বাই ডেল্টা পি ইন্টু পি ডিভাইড বাই কিউ লিখে এখানে লিখবা এক্স, এখানে লিখবা ওয়াই, এখানে লিখবা ওয়াই, দেন এখানে লিখবা এক্স লিখবা। তো এখানে তুমি মানগুলো লিখে দেবা। এখানে কি কি মান আছে? ডেল্টা কিউ এক্স, তারপর ডেল্টা পি ওয়াই, তারপর হচ্ছে পি ওয়াই কিউ এক্স, এগুলো একটু মান বের করবো আমরা। ঠিক আছে, কেমন করতেছি দেখো। প্রথম আমরা ডেল্টা কিউ এক্স মান হচ্ছে চাহিদার পরিবর্তন। চাহিদার পরিবর্তন এখানে কত ছিল? 100 থেকে 50 হয়েছে, তাহলে আমরা পরিবর্তন বের করতে হলে 50 থেকে 100 বের করলে হবে 50 মাইনাস 100, তার মানে মাইনাস 50। মাইনাস 50 হচ্ছে আমাদের প্রথমে ডেল্টা কিউ মান। আর ডেল্টা পি মান হচ্ছে, ডেল্টা পি মান দামের পরিবর্তন। আগে ছিল 10 হয়েছে 15, তাহলে 15 থেকে 10 বিয়োগ করবো, 15 মাইনাস 10, তাহলে এটা পরিবর্তন 15 থেকে 10 বিয়োগ করলে আসতে হবে 5। পি ওয়াই মানে প্রাথমিক দাম, প্রাথমিক দাম হচ্ছে পি ওয়াই, প্রাথমিক দাম হচ্ছে 10,
প্রাথমিক দাম 10, প্রাথমিক চাহিদার পরিমাণ হচ্ছে এই 100, প্রাথমিক চাহিদা হচ্ছে 100, মানটা বসে দাও। তাহলে ডেল্টা কিউ এক্স হবে এখানে -50 ডিভাইডেড বাই এখানে হবে 5 ইন্টু ওপর হবে ডেল্টা পি ওয়াই, মানে হচ্ছে 10 ডিভাইডেড বাই নিচে হবে 100। তো দেখো কেমন করবা, যদি ভাগ করতে পারো তাহলে তো ভালো, কাটাকাটি করতে জানলা, না করতে জানলে উপর আমার মতো করবা, উপরের সাথে গুণ করে দাও। 50 ইন্টু 10 গুণ করলে হবে 500, -500, আর নিচে হবে 5 সাথে গুণ করলে এটা হবে কত, 500। ঠিক আছে, তো তুমি যদি 500কে 500, ঠিক আছে 50, হ্যাঁ 500কে যদি 500 দিয়ে ভাগ করে দাও 500 হয়, 500কে 500 দিয়ে ভাগ করলে আনসার আসবে হচ্ছে 1 আসে, তবে -1 না -1 আসবে। 500কে 500 দিয়ে ভাগ করলে মানে -500কে 500 দিয়ে ভাগ করলে -1 আসবে। যখনই তুমি দেখবা ইসি এর মান ঋণাত্মক আসছে, তার মানে সেই দুইটা দ্রব্য হচ্ছে পরিপূরক দ্রব্য, পরিপূরক দ্রব্য লিখবা, দ্রব্যের প্রকৃতি হচ্ছে পরিপূরক দ্রব্য। ওকে, আমরা বুঝতে পেরেছি। আমরা কি বুঝতে পেরেছি? ঠিক আছে, তাহলে এটা গেল 4 নম্বরে। এরপর হচ্ছে আরো কিছু আমি কোশ্চেন নিয়েছিলাম যদিও, কিন্তু এতগুলো তো পড়াতে পারতেছি না, কেমন সময় তো লিমিটেড। তো আমরা হচ্ছে একটু পর্যন্ত আজকে দেখলাম। এরপর এখানে আরো কিছু আছে, যেমন ধরুন ভারসাম্যের কিছু এখানে ম্যাথ আছে, ডিভাইড এবং সাপ্লাই দেওয়া আছে। সো ভারসাম্য বের করবো উদ্দীপকালকে, ভারসাম্য দাম ও পরিমাণ বের করতে হলে তুমি কিউডি সমান কিউএস লিখবা। কিউডি সমান কিউএস কে আমরা লিখে যে আমরা জানি ভারসাম্য সমান, ভারসাম্য অবস্থার সূত্র হচ্ছে কিউডি সমান কিউএস। কিউডি মানটা বসায় দাও, 40 - 4p সমান -8 + 4p। এই যে চাহিদা এবং যোগানটা বসা দিছো, যে এটা যদি বসা দাও তাহলে ভারসাম্য দাম পেয়ে যাবে। এখানে যদি পি এর মান বের করো তাহলে -4p, এটা যদি এই পাশে আনো সেটা হবে -4p সমান -8, এটা যদি পেছনে যাও সেটা হবে -40, এটা প্লাস ছিল তো পেছনে গেলে মাইনাস হয়ে যাবে। এটা যোগ করলে হবে -8p সমান, এটা যদি যোগ করে দিতে হবে 48 হবে, মানে -48। তাহলে আনসার যদি পি রাখো তাহলে হচ্ছে 6 × 8 = 48, তাহলে -48 ডিভাইড বাই -8, 6 × 8 = 48, তার মানে পি এর ভ্যালু হবে 6, মানে ভারসাম্য দাম 6 টাকা। ওই পি এর মানটা তুমি কিউডিতে, মানে এই কিউডিতে অথবা কিউএস বসা দিলে, এই পি এর জায়গায় যদি 6 বসা দাও তাহলে তুমি পরিমাণ পেতে পারো। তাহলে এখানে যদি 6 বসা দিই আমরা, চাহিদা এবং যোগান যেখানে একটা বসালে হয়, দুটোতে বসালে পারো। আমি যদি কিউডিতে বসাই দিই, ভারসাম্য দাম পাইছে সেই মানটা যদি কিউডিতে বসাই দিই তাহলে 40 - 4 × 6, তাহলে হবে 40 - 5 × 6 = 30, তাহলে আনসার হবে হচ্ছে 40 থেকে 30 বাদ দিলে আনসার হবে 10। তাহলে ভারসাম্য দাম হচ্ছে 6 টাকা আর ভারসাম্য পরিমাণ হচ্ছে 10। এটা চাহিদাতে বসাই দিই, তুমি যদি যোগানে বসাতে পারো, যোগানে যদি বসাও তাহলে এরকম হবে যে কিউএস সমান 8, মানে -8 + 4 × 4p, দ্যাট ইজ 4 × 6 হবে। তাহলে আনসার হবে -8 + 5 × 6 = 30, 424। তাহলে এটা হবে প্লাস, ভুল করছি, 4 × 6 = 24 লিখলাম, হ্যাঁ। আর 24 থেকে যদি 8 বিয়োগ করা হয়, ভুল করছি, তাহলে দাঁড়াও কোন জায়গায় ভুল করছি দেখো, 40 - 4p, হ্যাঁ, -8 + হ্যাঁ, এটা যদি এই পাশে নিই -4, হ্যাঁ ঠিক আছে, এটা যদি এখানে দিই 40 কে -6, এটা যদি যোগ করলে হয় 48, ওকে। আর 6 × 8 = 48, ঠিক আছে, তো 6 × 8 = 48 না, 6 হবে, এই পি এর মানে এখানে ভুল করছি মনে হয়, পি এখানে যদি বসায় তাহলে 4 × 6, হ্যাঁ এই জায়গায় ভুল করছি, 4 × 6 = 24 হবে, এটা 4 × 6 = 24, 40 থেকে 24 বাদ দিলে এটা হবে 16, এটা হবে 16, হ্যাঁ এখন ঠিক আছে। 24 থেকে যদি এটা বাদ দাও তাহলে এখানে হবে 16, এই যে। তাহলে ভারসাম্য দাম হচ্ছে 6 টাকা আর ভারসাম্য পরিমাণ হচ্ছে 16 একক। ঠিক আছে, তাহলে আমরা শেষ করছি এই ক্লাসটা এখানেই, ঠিক আছে, 16 হবে, ওকে। তাহলে ক্লাসটা এখানে শেষ করছি আমরা, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে এই আর কি, ঠিক আছে। আর এখানে দাম 4 টাকা হলে তাহলে চাহিদা বা যোগানে কি পরিবর্তন হবে, তার মানে চাহিদা কত, 4 টাকা দামে যোগান কত সেটা বের করে তুমি দেখবা যে চাহিদা বেশি না যোগান বেশি, উদ্বৃত্ত হচ্ছে নাকি ঘাটতি হচ্ছে সেটা ব্যাখ্যা করবা, ঠিক আছে, চিত্রটাও আঁকবা, ওইটা করলে হবে। যদি নেক্সট দিন কোনো একদিন সময় থাকে সেটা করে দেখাবো ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আজকে এটুকু পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।